আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো, অনেক সুস্থ আছো। তো তোমাদের সবার সামনে হচ্ছে আবারও চলে আসছি। আজকে হচ্ছে বেশ সকালবেলা। আসসালামু আলাইকুম আবারও। তো আজকে বেশ সকালবেলা তোমাদের সবার সামনে হচ্ছে চলে আসছি। তো আজকে এইচএসসি 26 ব্যাচের একাডেমিক টু অ্যাডমিশন সাইকেলের মানে অণুজীবের প্রথম ক্লাস, এই ক্লাসটা আমরা সবার জন্য হচ্ছে ওপেন করতে চাচ্ছি। তার আগে একটু দেখে নিই যে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু তোমরা ঠিকমতো দেখতে পারছো কিনা, ঠিকমতো শুনতে পারছো কিনা, সেটার পরে হচ্ছে আমরা শুরু করি। হ্যাঁ, ওকে। ওকে, দেখি সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু চলছে কিনা। হ্যাঁ, এটা এইচএসসি 26 ব্যাচের। ওকে, দেখি সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু চলছে কিনা। হ্যাঁ, ঠিক আছে, সব কিছু চলতেছে। তাহলে এটা আমরা একটু শেয়ার করে ফেলি। হ্যাঁ, 1 মিনিট তোমরা একটু শেয়ার করে ফেলো। শেয়ার করলে কেয়ার বাড়ে, তো একটু কষ্ট করে হচ্ছে শেয়ার করে ফেলো বন্ধুদের সাথে, ঠিক আছে? আমরা একটু শেয়ার করে ফেলি, দেন আমরা হচ্ছে শুরু করতেছি। ওকে, তো একটু চেক করি যে সাউন্ড ঠিক আছে কিনা। ঠিক আছে, তোমরা একটু জানাও, কষ্ট করে হচ্ছে কমেন্টে জানাও যে আমাদের সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু তোমরা ঠিকমতো দেখতে পারছো কিনা, শুনতে পারছো কিনা, আমাদেরকে একটু কষ্ট করে কমেন্টে জানাও। আমরা এখনই হচ্ছে শুরু করতেছি। ওকে, ঠিক আছে। ওকে, দাঁড়াও, আগে একটু তোমরা আমাদেরকে কষ্ট করে কমেন্টে জানাও যে সাউন্ড ঠিক আছে কিনা, সব কিছু দেখতে পারছো কিনা। আমরা এখনই শুরু করতেছি। ওকে, তো আজকে আমরা অণুজীবের প্রথম লেকচার, তোমরা দেখতে পাচ্ছ বোর্ডে যে এইচএসসি 26-এর বায়োলজির একাডেমিক টু অ্যাডমিশন সাইকেল অণুজীবের হচ্ছে 1 নম্বর লেকচারের ক্লাস আর কি। তো 1 নম্বর লেকচার মানে প্রথম লেকচার, তো আশা করি তোমাদের প্রথম লেকচারটা হচ্ছে অনেক বেশি হচ্ছে ভালো লাগবে। তো আমরা আজকে খুবই দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স করব, অর্থাৎ আজকের লেকচারে আমরা তোমাদের 6টা টাইপের 6ভাবে হচ্ছে তোমাদেরকে পড়াবো এবং সুন্দর করে তোমাদেরকে একদম ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করা দিব। আবার তোমাদেরকে 6 টাইপে হচ্ছে পড়িয়ে মানে 6 ধরনের পড়াকে একসাথে মিক্সড করে আজকে পড়াবো। সো তোমাদের খুব ভালো লাগবে এবং আশা করি হচ্ছে ক্লাসটা খুবই বেশি প্রাণবন্ত হবে, তোমাদের কাছে ভালো লাগবে, ঠিক আছে? ওকে, তো দেখি, এটা প্রথম ক্লাস। এটা আমরা প্রথম ক্লাসটা শুধু ওপেন করে দিব সবার জন্য। এটা আমাদের এমনি পেইড কোর্সের ক্লাস, জাস্ট প্রথম ক্লাসটা সবার জন্য ওপেন, ঠিক আছে? পরের ক্লাসগুলো অ্যাজ ইউজুয়াল আমাদের হচ্ছে প্রাইভেট গ্রুপে হবে। আমাদের অনুজীব মানে সাইকেলটা আর কি, একাডেমিক টু অ্যাডমিশন সাইকেলের 3টা চ্যাপ্টার পড়াচ্ছি, এর মধ্যে 2টা চ্যাপ্টার পড়ানো শেষ, কোষ রসায়ন আর হচ্ছে কোষ বিভাজন। বাট তোমরা ভর্তি হইলে সেই 2টা চ্যাপ্টার হচ্ছে এখন আর্কাইভ থেকে ক্লাস দেখতে পারবা, যেগুলো লাইভ ক্লাস হয়ে গেছে। আর অনুজীবের হচ্ছে আজকে ক্লাস শুরু হবে, আর এই অনুজীবটা শেষ হলেই আমাদের এই সাইকেলটা হচ্ছে শেষ হবে। তো তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে তোমাদের সাথে হচ্ছে আমরা তাহলে একটু শুরু করি। তো প্রথম কথা হচ্ছে আমি একটু একটা দুইটা জিনিস এক্সট্রা আমি তোমাদের বলে দিই। আজকের যে অণুজীবের ক্লাস, তোমাদের কিছু প্রশ্ন আছে, আমরা সেই প্রশ্নের উত্তর দিয়ে আমরা শুরু করছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আজকের অণুজীব ক্লাসের প্রথমেই তোমাদেরকে আমরা যেই জিনিসটার উপর আমরা সবচেয়ে বেশি আগে ফোকাস করব, প্রথম কথা হচ্ছে এটা এইচএসসি 26 এদের পেইড কোর্সের হচ্ছে আসলে একাডেমিক টু অ্যাডমিশন ক্লাস, একাডেমিক টু অ্যাডমিশন। এখানে আমরা 6টা স্টাইলে হচ্ছে পড়াবো, ঠিক আছে? প্রথম স্টাইল হচ্ছে, আমি একটু পরে মিলে আনবা, এখনই শুরু করতেছি। তো 6টা স্টাইলের মধ্যে হচ্ছে তোমার প্রথম স্টাইলটা হলো যে আমরা তোমাদেরকে ছবি আঁকবো, যা যেভাবে পড়াবো ছবি আঁকবো,
ঠিক আছে, লিখে লিখে পড়াবো। গুরুত্বপূর্ণ তথ্যগুলো হলো তোমাদেরকে আমরা লিখে লিখে পড়াবো। মেইন বই, তোমাদেরকে মেইন যে বুকটা, সেই মেইন বুকের পিডিএফটাও তোমাদেরকে হচ্ছে ক্লাসে একটু দেখায় দিব, ঠিক আছে। অর্থাৎ মেইন বুক পড়াবো একই সাথে। তারপরে হচ্ছে তোমাদেরকে অ্যানিমেটেড স্লাইড ব্যবহার করব, যেখানে যেখানে দরকার সেখানে আমরা অ্যানিমেটেড স্লাইড ব্যবহার করব। তারপরে তোমাদেরকে বারবার হচ্ছে ন্যানো রিক্যাপ দিয়ে ক্লাসের পড়া হচ্ছে ক্লাসেই মুখস্থ করব, আর দেন হচ্ছে তোমার ক্লাসের নোট হয়ে যাবে। ক্লাসেই নোট ডান, যা যা এক্সট্রা লিখবো সেটা নোট আকারে তুলবা, বুঝতে পারছো? যা যা এক্সট্রা লিখবো সেটা তুমি নোট আকারে তুলবা। এই 6টা টাইপের জিনিস আজকে তোমরা একটা একটা করে হচ্ছে দেখবা। তো চলো তাহলে আমরা শুরু করি। আর এটা পেইড কোর্সের ক্লাস, একটু আগেই বলে রাখি, প্রথম ক্লাসটাই শুধু ওপেন থাকবে, ঠিক আছে। আজকে প্রথম ক্লাস, এই জন্য প্রথম ক্লাসটা ওপেন করতে অনুজীবের, বাকি ক্লাসগুলো আমরা আমাদের প্রাইভেট গ্রুপে হচ্ছে নিব। সো তোমরা যদি যুক্ত হইতে চাও আমাদের এই পেজে একটা মেসেজ দিও, দ্যাটস ইট। ওকে, আর বিস্তারিত জানতে চাইলেও আমাদের এই গ্র্যাভিটি মেডিটেশন পেজে মেসেজ দিও। ওকে, তাইলে প্রথম কথা হচ্ছে, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, তাহলে কথা না বাড়িয়ে, তোমরা কি শেয়ার করছো? বন্ধুদের সাথে হচ্ছে কষ্ট করে একটু শেয়ার করে ফেলো, শেয়ার করলে হচ্ছে কি আর বারে, তো শেয়ার করো। আমরা আজকে শুরু করি তাহলে প্রথম অনুজীব ক্লাসটা দিয়ে। আচ্ছা, তাহলে প্রথম কথা হচ্ছে এই যে আমরা, হ্যাঁ, তাহলে এই যে আমরা যে মনে করো তোমাকে অনুজীব বা এই টপিকটা যে আমরা তোমাদেরকে হচ্ছে দেখাচ্ছি, তাহলে প্রথম কথা হচ্ছে অনুজীব। তাহলে অনুজীব জিনিসটা কি, চলো আমরা দেখি। অনুজীবকে ইংলিশে তোমার বলা হয়, দেখো, মাইক্রো অর্গানিজম। অনুজীবকে ইংলিশে তোমার বলা হয়, ইংলিশে মাইক্রো অর্গানিজম বা মাইক্রোবও বলা হয়। বায়োলজিতে মাইক্রো একটা হচ্ছে গ্রিক শব্দ। এই মাইক্রো শব্দটা আসছে, মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট, খুবই ছোট, ঠিক আছে। তাহলে বায়োলজিতে মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট, অর্গানিজম শব্দের মানে হচ্ছে জীবাণু, ঠিক আছে। জীবাণু মানে যার মধ্যে জীবন আছে, সহজ কথা। তাহলে অর্গানিজম শব্দের মানে হচ্ছে জীবাণু, মানে যার মধ্যে হচ্ছে তোমার জীবন আছে, ঠিক আছে। তার মানে মাইক্রো অর্গানিজম শব্দটার মানে হচ্ছে অত্যন্ত ছোট জীবাণু। অর্থাৎ এই সমস্ত জীবাণুগুলা আকারে এতই ছোট যেগুলোকে তুমি খালি চোখে দেখতে পারবা না, এদেরকে দেখতে গেলে তোমার মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্র লাগবে। তাদেরকে মাইক্রো অর্গানিজম বা অণুজীব বলা হয়। তাহলে বুঝছো, মাইক্রো শব্দের মানে ছোট, অর্গানিজম মানে জীবাণু, মানে যাদের মধ্যে জীবন আছে। তার মানে এরা আকারে এতই ছোট যেদেরকে তুমি খালি চোখে দেখতে পারবা না, এদেরকে দেখার জন্য তোমার অবশ্যই মাইক্রোস্কোপ বা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য নিতে হয়, তাদেরকেই হচ্ছে অণুজীব বলে। তাহলে দেখো, এটা বইয়ের সঙ্গেই যে যেসব জীব খুবই ক্ষুদ্রাকায় এবং অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভালো দেখা যায় না, তাদেরকে কি বলা হয়, অণুজীব বলা হয়। এটাকে ইংলিশে মাইক্রো অর্গানিজম অথবা মাইক্রোবো বলে। মাইক্রো মানে ছোট, অব মানে হচ্ছে তোমার জীবাণু, একই জিনিস। তাহলে মাইক্রোব বা মাইক্রো অর্গানিজম জিনিসটা হচ্ছে একই। ক্লিয়ার, ক্রিস্টাল ক্লিয়ার? ওকে, তাহলে সংজ্ঞাটা আমাদের হয়ে গেছে। আচ্ছা, এবার আসো, বায়োলজির এখন আমরা একটা শাখার নাম শুনবো, ঠিক আছে। বায়োলজিতে একটা কিসের নাম শুনবো, একটা শাখার নাম শুনবো। বায়োলজির একটা শাখা, যেই শাখাকে তোমার বলা হয় অণুজীব বিজ্ঞান বা ইংলিশে বলা হয় মাইক্রোবায়োলজি। আচ্ছা চলো, তাহলে এখন একটা তোমাদেরকে একটা টার্ম লিখবো, লিখতে পারো। তাহলে বায়োলজির একটা শাখাকে তোমার বলা হয়, লেখো, মাইক্রোবায়োলজি। এটার এখন আমরা নারী নক্ষত্র একটু ভাঙবো। দেখো, মাইক্রো, এটা একটা গ্রিক শব্দ, এইমাত্র বলছি। মাইক্রো শব্দের মানে হচ্ছে ছোট, মাইক্রো শব্দের মানে কি, ছোট। আর বায়োলজি, এটা দুইটা শব্দ থেকে আসছে। বায়োস শব্দের মানে হচ্ছে জীব, গ্রিক ভাষায় বায়োস শব্দের মানে কি, বায়োস শব্দের মানে হচ্ছে জীব। আর লোজোস, এই লজি শব্দটা আসছে গ্রিক শব্দ লোজোস থেকে। এই লোজোস শব্দের মানে হচ্ছে আলোচনা বা গবেষণা। তাইলে মাইক্রো শব্দের মানে ছোট, বায়োস শব্দের মানে জীব, লজি শব্দটা গ্রিক শব্দ লোজোস থেকে আসছে। লোজোস শব্দের মানে আলোচনা। অর্থাৎ তাইলে বায়োলজি মানে আসলে জীববিজ্ঞান, বুঝতেই পারতেছো। তার মানে জীববিজ্ঞানের যেই শাখায় মাইক্রো অর্গানিজম বা অণুজীব নিয়ে হচ্ছে আলোচনা করা হয় তাকেই অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি বলা হয়। তাহলে বুঝতে পারছো, তাহলে বায়োলজির যে শাখায় মাইক্রো অর্গানিজম তথা অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয়
বায়োলজির সেই শাখাকে তোমার বলা হয় অণুজীব তত্ত্ব বা অণুজীব বিজ্ঞান, বা ইংলিশে বলা হয় মাইক্রোবায়োলজি। তাহলে বুঝছো, তাহলে জীববিজ্ঞানের যে শাখায় অণুজীব সম্বন্ধে আলোচনা করা হয় সেই শাখাকে অণুজীব তত্ত্ব বা অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজি হচ্ছে বলে। ঠিক আছে, এখন আসো এই মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞানের মধ্যে কারা কারা হচ্ছে তোমার পড়ে। সবচেয়ে ফেমাস একটা এক্সাম্পল হচ্ছে ব্যাকটেরিয়া। ঠিক আছে, ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়া হচ্ছে তোমার কিসের মধ্যে পড়ে? অণুজীবের মধ্যে হচ্ছে তোমার পড়ে। ব্যাকটেরিয়ান শব্দের মানে জানো? এই ব্যাকটেরিয়া এই শব্দটার মানে হচ্ছে ছোট দণ্ড। ব্যাকটেরিয়া শব্দের মানে কি? এই ব্যাকটেরিয়া শব্দের মানে হচ্ছে তোমার ছোট দণ্ড। ঠিক আছে, তাহলে অণুজীব বিজ্ঞান বা মাইক্রোবায়োলজির মধ্যে তাহলে কারা কারা পড়ছে চলো আমরা এটা একটু আলোচনা করি। হ্যাঁ, এটা একটু আমরা এখন আলোচনা করব। চলো দেখি একটু আলোচনার মধ্যে প্রথমেই আসা হচ্ছে ব্যাকটেরিয়া। পরীক্ষায় আসবে, এখান থেকে এমসিকিউ আসবে যে ভাই অণুজীব মাইক্রোবায়োলজির মধ্যে কোন কোন জিনিসগুলোকে মূলত আলোচনা করা হয়। তাহলে প্রথমেই আসা হচ্ছে ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়াটা গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে আসছে। তাহলে এই ব্যাকটেরিয়া শব্দটা কোত্থেকে আসছে? গ্রিক শব্দ ব্যাকটেরিয়ন থেকে আসছে। ব্যাকটেরিয়ন, এই ব্যাকটেরিয়ন শব্দের মানে হলো ছোট দণ্ড। ঠিক আছে, এই ব্যাকটেরিয়ন শব্দের মানে হলো ছোট দণ্ড, অর্থাৎ এই ব্যাকটেরিয়াগুলো দেখতে ছোট দণ্ডের মতো। ব্যাকটেরিয়াগুলো দেখতে কিরকম? ব্যাকটেরিয়াগুলো দেখতে ছোট দণ্ডের মতো, অর্থাৎ এই যে ছোট্ট দণ্ডের মতো, এই যে এরকম ছোট দণ্ডের মতো দেখতে। তাহলে দেখছো একটা ছোট্ট দণ্ডের মতো দেখতে মাইক্রোস্কোপের নিচে দেখা যায়। এই জন্য এখানে গ্রিক ভাষায় ছোট দণ্ডকে বলা হয় ব্যাকটেরিয়ন। ব্যাকটেরিয়ন থেকে এগুলার নাম হয়েছে ব্যাকটেরিয়া। তো ব্যাকটেরিয়াকে দেখতে মাইক্রোস্কোপ লাগে বা অণুবীক্ষণ যন্ত্র লাগে, এই জন্য ব্যাকটেরিয়া মাইক্রোবায়োলজির মধ্যে ব্যাকটেরিয়াকে আলোচনা করা হয়। ঠিক আছে, এগুলো এমসিকিউতে আসবে। এবার আসো দ্বিতীয় যে জিনিসটাকে আলোচনা করা হয়, দ্বিতীয় যে জিনিসটাকে হচ্ছে আমরা এটার আন্ডারে আলোচনা করি, সেই দ্বিতীয় জিনিসটার নাম হয়েছে মাইকোপ্লাজমা। দ্বিতীয় যে জিনিসটাকে আমরা মাইক্রোবায়োলজিতে আলোচনা করি সেটার নাম হচ্ছে মাইকোপ্লাজমা। ভাই হোয়াট ইজ মাইকোপ্লাজমা? চলো আমরা আরেকটা এক্সট্রা স্লাইড নিয়ে এখানে বলি। তাহলে এই যে মাইকোপ্লাজমা, এটাকেও অণুজীব বিজ্ঞানের আন্ডারে আলোচনা করা হয়। তো মাইকোপ্লাজমা শব্দের মানে কি চলো আমরা একটু দেখি। দেখো, মাইকো শব্দের মানে হচ্ছে গ্রিক ভাষায় মাইকোস থেকে আসছে। মাইকোস শব্দের মানে হচ্ছে ছত্রাক বা মাইকা থেকে আসছে। ঠিক আছে, মাইকা বা মাইকোস থেকে আসছে গ্রিক ভাষায়, এর মানে হচ্ছে ছত্রাক বা মাশরুম। তোমরা ছত্রাক বললে অনেকে চিনো না, মাশরুম বললে অনেকে চিনো, ব্যাঙের ছাতা বা মাশরুম। ঠিক আছে, তাহলে মাইকো শব্দটা গ্রিক শব্দ মাইকা থেকে আসছে। ঠিক আছে, মাইকা, মাইকা নামটা কই শুনছো? ওই যে একটা ইন্ডিয়ান একজন গায়ক আছে না, মাইকা সিং না মিকা সিং কি যেন একটা গান গাইতো, যাই হোক তো মাইকা। ঠিক আছে, তাহলে মাইকা এটা হচ্ছে গ্রিক ভাষায় মাইকা শব্দের মানে ছত্রাক বা মাশরুম। ঠিক আছে, আর প্লাজমা, এই প্লাজমা শব্দের মানে হচ্ছে নরম কোনো কিছু। এই প্লাজমা শব্দের মানে হচ্ছে নরম কোনো কিছু, অর্থাৎ মাইকোপ্লাজমা এই জিনিসগুলা মাইক্রোস্কোপের নিচে দেখলে এগুলা দেখতে ছত্রাকের মতো স্ট্রাকচার। ছত্রাকের মতো, অর্থাৎ একটা ছত্রাকের স্ট্রাকচার কিরকম জানো? মাইক্রোস্কোপের নিচে তুমি যদি একটা ছত্রাক দেখো, একটা ছত্রাকের স্ট্রাকচার হচ্ছে এই যে এরকম শাখা প্রশাখা যুক্ত, ব্রাঞ্চিং থাকবে, একটা ছত্রাকের ব্রাঞ্চিং থাকবে, এরকম শাখা প্রশাখা যুক্ত। ঠিক আছে, মাইক্রোস্কোপের নিচে দেখলে একটা ছত্রাক ঠিক এইরকম, যে একটা সুতার মতো, দেখো এই প্রত্যেকটা হচ্ছে দেখতে সুতার মতো, এই সুতার মধ্যে আবার অসংখ্য কি আছে? শাখা প্রশাখা আছে। একটা ছত্রাক দেখতে অনেকটা এইরকম, বুঝছো? বুঝতে পারতেছো? তাহলে মাইক্রোস্কোপের নিচে একটা ছত্রাক এরকম দেখতে, দেখো ছোট্ট ছোট্ট সুতার মতো, আর সুতার অনেকগুলো ব্রাঞ্চ আছে বা শাখা প্রশাখা আছে। ঠিক মাইক্রোস্কোপের নিচে একটা ছত্রাক বা মাশরুম দেখতে এরকম, আর বডিগুলা। তো এই মাইকোপ্লাজমাগুলোও দেখতে ঠিক এইরকম, মাইক্রোস্কোপের নিচে ঠিক এইভাবেই তারা বৃদ্ধিপ্রাপ্ত হয়। বুঝতে পারছো? ঠিক এইভাবেই তারা কি হয়? বৃদ্ধিপ্রাপ্ত হয়। আর ওই যে বলছি প্লাজমা শব্দের মানে নরম কোনো কিছু, এখানে নরম কোনো কিছু বলতে বোঝাচ্ছে এই জিনিসগুলার কোষ প্রাচীর নাই, অর্থাৎ মাইকোপ্লাজমার নরম বলতে বোঝাচ্ছে আসলে এটার কোষ প্রাচীর নাই। বলো, আমরা বায়োলজিতে একটা জিনিস জানি,
কোষ প্রাচীর নেই। বায়োলজিতে একটা জিনিস আমরা জানি, কোষ প্রাচীরটা হচ্ছে শক্ত। তাহলে তুমি চিন্তা করো, একটা কোষের চারপাশে যে শক্ত মনে করো কোষ প্রাচীরটা আছে, সেই শক্ত কোষ প্রাচীরটা এদের মধ্যে নাই। তাহলে শক্ত কোষ প্রাচীর যেহেতু এদের মধ্যে নাই, এই জন্য একদম প্লাজমার মতো নরম হয়ে গেছে। এই জন্য এদের নাম হচ্ছে মাইকোপ্লাজমা। তাহলে বুঝছো, মাইকোস মানে ছত্রাক, মাইক্রোস্কোপের নিচে এগুলা দেখতে ছত্রাকের মতো সুতা এবং শাখা প্রশাখা যুক্ত, ঠিক এরকম দেখতে। আর প্লাজমা মানে নরম কোনো কিছু। এখানে নরম কেন? কারণ এই ধরনের মাইকোপ্লাজমায় কোনো কোষ প্রাচীর নাই। কোষ প্রাচীর হচ্ছে শক্ত একটা জিনিস, তো কোষ প্রাচীর না থাকার কারণে এই কোষগুলা নরম এবং যে কোনো কিছুর আকৃতি ধারণ করতে পারে, যে কোনো শেপের আকৃতি ধারণ করতে পারে। এইগুলারই তোমার বলা হয় মাইকোপ্লাজমা। ক্লিয়ার? তাহলে এইগুলোও মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। তাহলে আশা করি একদম ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে যে মাইকোপ্লাজমা আসলে জিনিসটা কি। ক্লিয়ার? ক্রিস্টাল ক্লিয়ার? এগুলোকেও মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। এবার আসো, মাইক্রোবায়োলজিতে আরও কিছু জিনিসকে হচ্ছে আলোচনা করা হয়। অ্যাক্টিনোমাইসিটিস কাকে আলোচনা করা হয়? অ্যাক্টিনোমাইসিটিসকেও তোমার হচ্ছে আলোচনা করা হয়। চলো দেখি, অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে, এগুলোকেও মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। এখন তোমাদের মাথায় প্রশ্ন আসবে, ভাই অ্যাক্টিনোমাইসিটিস জিনিসটা কি? চলেন এটাও একটু দেখি। হ্যাঁ, অবশ্যই আমরা এটাও দেখব। দেখো, অ্যাক্টিনোমাইসিটিস এটা খুবই চমৎকার জিনিস। অ্যাক্টিনোমাইসিটিস কি? চলো দেখি। অ্যাক্টিস এটা একটা গ্রিক শব্দ, এর মানে হচ্ছে রশ্মি। অ্যাক্টিস গ্রিক শব্দ, এর মানে হচ্ছে আলোক রশ্মি আছে না, ওই যে সূর্য থেকে মনে করো আলো আসতেছে, আলোক রশ্মি, ওই রশ্মি। তাহলে অ্যাক্টিস মানে হচ্ছে রশ্মি, ঠিক আছে, আলোক রশ্মি আর কি। অ্যাক্টিস মানে রশ্মি। আর এই যে মাইসিটিস শব্দটা আসছে, ওই যে মাইকা, এটাও মাইকা থেকে আসছে, মাইসি এই শব্দটাও মাইকা থেকে আসছে। এর মানে হচ্ছে ছত্রাক বা মাশরুম। তাহলে কি বোঝা গেছে? তাহলে অ্যাক্টিস শব্দের মানে আলোক রশ্মি, ওই রশ্মি। আর মাইকা, মাইসিটিস, মাইকা মানে ওই যে ছত্রাক বা মাশরুম। দ্যাট মিনস এগুলাও মাইক্রোস্কোপের নিচে দেখতে একদম ছত্রাকের মতো, অর্থাৎ এইরকমই একটা শেপ, শাখা প্রশাখা যুক্ত। তাহলে এইগুলো মাইক্রোস্কোপের নিচে দেখতেই যে একদম ছত্রাকের মতো শাখা প্রশাখা যুক্ত, এইরকম একটা স্ট্রাকচার মাইক্রোস্কোপের নিচে দেখতে। বুঝছো? ঠিক এইরকম সুতার মতো দেখতে, এবং সেই সুতার হচ্ছে অসংখ্য কি আছে, শাখা প্রশাখা আছে। এই জন্য মাইকা মানে ছত্রাক বা মাশরুম। তবে পার্থক্য হচ্ছে সাথে আরেকটা জিনিস কি যোগ করছি, অ্যাক্টিস শব্দের মানে হচ্ছে রশ্মি। দেখো, সূর্য থেকে যেরকম আলোক রশ্মি আসে, দেখো দেখো ধরো এটা যদি একটা সূর্য হয়, সূর্য থেকে যেরকম আলোক রশ্মি, আমরা ছোটবেলায় ছবি আঁকতাম না, এই যে সূর্য থেকে যেরকম আলোক রশ্মি আসতেছে, ক্লিয়ার? ঠিক এইরকম এই জিনিসগুলোকে মাইক্রোস্কোপের নিচে রাখলে দেখা যায় এদের যে শাখা প্রশাখা আছে না, এই শাখা প্রশাখা থেকে আলোক রশ্মির মতো জিনিস বেরোচ্ছে, আলোক রশ্মির মতো ছোট্ট 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 জিনিস বেরোচ্ছে, আলোক রশ্মির মতো। দেখো তো এটার সাথে অনেকটা এটা মিল আছে না? এই যে সূর্য থেকে যেমন রশ্মি বের হয়, দেখো এদের শাখা প্রশাখাগুলো থেকে আলোক রশ্মির মতো এরকম রশ্মি বেরোচ্ছে, ঠিক আছে? আলোক রশ্মির মতো এরকম কি বের হচ্ছে, আলোক রশ্মির মতো এরকম রশ্মি বের হচ্ছে। ব্যাস, এই জন্য আলোক রশ্মির মতো রশ্মি বের হচ্ছে দেখে অ্যাক্টিস, আবার এই যে ছত্রাকের মতো শাখা প্রশাখা যুক্ত, এই জন্য মাইকা, অর্থাৎ সব কিছু মিলে নাম হয়েছে অ্যাক্টিনোমাইসিটিস। অ্যাক্টিস, মাইকা, অ্যাক্টিনোমাইসিটিস, ঠিক আছে? এটাই হচ্ছে কাহিনী। এগুলো মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। তাহলে আশা করি ব্যাকটেরিয়া কি, তোমার অ্যাক্টিনোমাইসিটিস কি, মাইকোপ্লাজমা কি, একদম ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে? এর পাশাপাশি ভাইরাস নিয়েও আলোচনা করা হয়। ভাইরাস তো তোমরা জানোই ভাই, এটা কি আর তোমাদের বলার দরকার আছে? এর পাশাপাশি এখানে কি করা হয়, মাইক্রোবায়োলজিতে ভাইরাস নিয়েও আলোচনা করা হয়, ঠিক আছে? তাহলে এই সমস্ত টপিকগুলো নিয়ে মাইক্রোবায়োলজিতে আলোচনা করা হয়। আচ্ছা, এখন এই যে সমস্ত এই যে অণুজীবগুলার কথা বললাম, এই অণুজীবগুলার এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়া বা বিস্তার, এটাকে ইংলিশে তোমার বলা হয় ট্রান্সমিশন। এই অণুজীবগুলা যেই প্রক্রিয়ায় এক জায়গা থেকে আরেক জায়গায় হচ্ছে তোমার ছড়িয়ে পড়ে, সেই প্রক্রিয়াকে তোমার বলা হয় ট্রান্সমিশন। তাহলে একটু লেখো, খাতায় লেখো, একটু লিখতে পারো যে অণুজীবের ছড়িয়ে পড়াকে বলা হয় ট্রান্সমিশন, ঠিক আছে? লিখতে পারো একটা লাইন, লেখো যে অণুজীবের ছড়িয়ে পড়াকে বলে ট্রান্সমিশন।
দেখো ট্রান্স শব্দের মানে হচ্ছে আড়াআড়ি। দেখো এটার একটা টার্ম আছে, তাহলে অণুজীবগুলা অর্থাৎ ভাইরাস, ব্যাকটেরিয়া বা এই যে অ্যাক্টিনোমাইসিটিস বা হচ্ছে তোমার মাইকোপ্লাজমা, তাহলে এগুলার ছড়িয়ে পড়া অর্থাৎ এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়াকে তোমার বলা হয় ট্রান্সমিশন। দেখো ট্রান্স শব্দের মানে হচ্ছে আড়াআড়ি। ট্রান্স শব্দের মানে কি? ট্রান্স শব্দের মানে হচ্ছে আড়াআড়ি। আর মিশন, ওই অনেক সময় দেখো না যে মিশনে যায়, মিশন মানে কি? ধরো বাংলাদেশ থেকে অনেক সময় শুনবো যে জাতিসংঘে হচ্ছে মিশন পাঠানো হয়, অর্থাৎ বাংলাদেশ থেকে ধরো তোমার পুলিশ, আর্মি, এদেরকে হচ্ছে একটা বিশেষ উদ্দেশ্যে তোমার বাংলাদেশ থেকে ধরো আফ্রিকায় পাঠিয়ে দেওয়া হচ্ছে জাতিসংঘের মিশনে। তাহলে মিশন মানে হচ্ছে কোনো বিশেষ উদ্দেশ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া। তাহলে মিশন শব্দের মানে হলো কোনো বিশেষ কারণে বা বিশেষ উদ্দেশ্যে, ওই যে বাংলাদেশ থেকে মিশনে পাঠায়, জাতিসংঘের মিশনে পাঠায়, তাই না? তাহলে কোনো বিশেষ উদ্দেশ্যে অন্য জায়গায় যাওয়া, অর্থাৎ কোথায় বাংলাদেশ আর কোথায় মনে করো আফ্রিকা, তাহলে একটা বিশেষ উদ্দেশ্য নিয়ে বাংলাদেশ থেকে আফ্রিকায় মনে করো পাঠায় দিছে, তাহলে অন্য জায়গায় যাওয়া, এটাকে তোমার বলা হয় মিশন। আর ট্রান্স শব্দের মানে হচ্ছে আড়াআড়ি, তার মানে আড়াআড়ি বলতে বোঝাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গা। তাহলে অণুজীবের এই যে কোনো বিশেষ উদ্দেশ্যে এক জায়গা থেকে তাহলে আরেক জায়গায় ছড়িয়ে পড়াকে ইংলিশে বলা হয় ট্রান্সমিশন। তাহলে কোনো অণুজীবের ছড়িয়ে পড়া, এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে পড়াকে এই জন্য ইংলিশে বলা হয় ট্রান্সমিশন। ঠিক আছে, ক্রিস্টাল ক্লিয়ার? বারবার ন্যানো রিক্যাপ করে দিচ্ছি, বারবার রিক্যাপ করতেছি যাতে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, আমাদের ক্লাস করলে ক্লাসের পরে তোমার আর খুব বেশি পড়া লাগবে না, মুখস্থ হয়ে যাবে। এই যে ক্লাসের নোট হয়ে যাচ্ছে, একটু পরে আমরা মেইন বই থেকেও হালকা করে দেখায় দিব, সুন্দর করে দেখাবো যে এইগুলো এগুলো 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 আমরা সব পড়ায় ফেলছি, ব্যাস নোট সব শেষ। আর এই ক্লাসের লেকচার নোটও তো তোমাদের দিয়ে দিবই। ঠিক আছে, এইবার চলে আসো, এবার আসো তাহলে আমরা এখন একটু ভাইরাস নিয়ে হচ্ছে আলোচনা করি। তাহলে আমাদের এই চ্যাপ্টারে, তাহলে বুঝতেই পারতেছো মোটামুটি হচ্ছে আমরা এই চ্যাপ্টারে তাহলে আলোচনা করব হচ্ছে ভাইরাস, ব্যাকটেরিয়া আর ম্যালেরিয়া পরজীবী নিয়ে আলোচনা করব। মাইকোপ্লাজমা, অ্যাক্টিনোমাইসিটিস এটা তুমি যখন মেডিকেলে পড়বা, মেডিকেলে একটা সাবজেক্ট আছে মাইক্রোবায়োলজি। মাইক্রোবায়োলজি তুমি ভার্সিটিতেও পড়তে পারো, বা তুমি মেডিকেলে ডাক্তার হওয়ার জন্য পড়লে তোমাকে ফোর্থ ইয়ারে হচ্ছে মাইক্রোবায়োলজি সাবজেক্ট পড়তে হবে। তো সেইখানে তুমি অ্যাক্টিনোমাইসিটিস, মাইকোপ্লাজমা এগুলো সম্পর্কে আর বিস্তারিত পড়বা মেডিকেলে উঠলে। ঠিক আছে, ওকে। তাহলে এখন আসো, তাহলে এখন আমরা ভাইরাসে চলে আসি। তাহলে ভাইরাস, ল্যাটিন ভাষায় ভাইরাস শব্দের মানে হচ্ছে বিষ। তাহলে ভাইরাস, এই ভাইরাসটা হচ্ছে এটা একটা ল্যাটিন শব্দ। তাহলে এই ভাইরাসটা হচ্ছে একটা ল্যাটিন শব্দ যার অর্থ হচ্ছে বিষ। ওই যে বিষ খায় না, ওই বিষ। ঠিক আছে, তাহলে ভাইরাস হচ্ছে একটা ল্যাটিন শব্দ, এর অর্থ কি? এর অর্থ হচ্ছে বিষ। অর্থাৎ বিষ খেলে যেমন তুমি অসুস্থ হয়ে যাও, ঠিক সেইমভাবে এই ভাইরাস যদি কোনো কারণে তোমার শরীরের ভিতরে প্রবেশ করে তুমি অসুস্থ হয়ে যাবা। এই জন্য ল্যাটিন ভাষায় ভাইরাস শব্দের মানে হচ্ছে বিষ। ঠিক আছে, মানে তুমি বিষ খাইলে অসুস্থ যেমন হয়ে যাও, এরকম ভাইরাস তোমার শরীরে গেলে বিষের মতোই তোমাকে অসুস্থ করে দেয়। এই জন্য ল্যাটিন ভাষায় ভাইরাস শব্দের অর্থ বিষ, ওইখান থেকে নামটা আসছে ভাইরাস। ওকে, তাহলে এখন আসো ভাইরাস জিনিসটা কি চলো আমরা একটু দেখি। ভাইরাস হলো রোগ সৃষ্টিকারী বস্তু, ওই যে তোমার শরীরের ভিতরে প্রবেশ করলে রোগ তৈরি করবে। ভাইরাস একটি ল্যাটিন শব্দ যার অর্থ হলো বিষ। ভাইরাস আকারে এতই ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে দেখতে হয়, সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে হচ্ছে দেখা যায় না। তাহলে ভাইরাস হচ্ছে আকারে এত ছোট, এটা মানে আকারে এতই ছোট এটাকে সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও তুমি দেখতে পারবা না। অর্থাৎ ভাইরাস দেখো সে এতই ছোট যে তাকে তুমি সাধারণ মাইক্রোস্কোপ দিয়েও দেখতে পারবা না, তাকে দেখার জন্য তোমার স্পেশাল ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, অর্থাৎ আরও শক্তিশালী মাইক্রোস্কোপ লাগবে। তার মানে চিন্তা করতে পারতেছো সে কতটা ছোট, যে নর্মাল মাইক্রোস্কোপ দিয়েও তুমি ওকে দেখতে পারবা না, ওকে দেখার জন্য আরও শক্তিশালী ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগবে, তখন তুমি হচ্ছে ভাইরাসকে হচ্ছে দেখতে পাবা। ঠিক আছে, তাহলে যেহেতু ভাইরাসকে দেখতে নর্মাল মাইক্রোস্কোপ দিয়ে দেখলে বোঝা যায় না, এর জন্য ইলেকট্রন মাইক্রোস্কোপ লাগে। এই জন্য ভাইরাস হচ্ছে তোমার, এই জন্য এটা একটু লেখো, এই জন্য ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক। এই জন্য একটা টার্ম আসছে অতি আণুবীক্ষণিক। তাহলে এই জন্য ভাইরাসকে বলা হয় অতি আণুবীক্ষণিক, বা ইংলিশে বলা হয় আলট্রা মাইক্রোস্কোপিক। আলট্রা মাইক্রোস্কোপিক। তাহলে বুঝছো? দেখো আলট্রা শব্দের মানে অতিরিক্ত, মাইক্রোস্কোপিক মানে আণুবীক্ষণিক, অর্থাৎ সেটা
এতই ছোট যেটাকে দেখতে অতিরিক্ত শক্তিশালী হচ্ছে মাইক্রোস্কোপ লাগে। তাহলে এটা আকারে এতই ছোট, সাধারণ মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, অতিরিক্ত শক্তিশালী মাইক্রোস্কোপ লাগে দেখে ভাইরাসকে তোমার বলা হয় অতি আণুবীক্ষণিক। ঠিক আছে, ওকে, তাহলে আশা করি ক্রিস্টাল ক্লিয়ার। ওকে, এখন আসো হচ্ছে এই যে ভাইরাস, এই ভাইরাস নামকরণ কে করেন? একজন বিজ্ঞানীর নাম তোমাকে একটু পড়তে হবে। বিজ্ঞানীটার নাম হচ্ছে বিজারিঙ্ক। বিজ্ঞানীর নাম কি? বিজারিঙ্ক। ঠিক আছে, এই বিজারিঙ্ক হচ্ছে ভাইরাস নামটা হচ্ছে প্রবর্তন করেন। বিজারিঙ্ক, এই যে বিজারিঙ্ক সর্বপ্রথম ভাইরাস নামটা প্রবর্তন করেন। তাহলে বিজারিঙ্ক সর্বপ্রথম ভাইরাস নামকরণ করেন। বুঝতে পেরেছ? তাহলে বিজারিঙ্ক নামক একজন বিজ্ঞানী ছিলেন, তিনি সর্বপ্রথম এই ভাইরাস নামকরণ করছে। মুখস্থ হয়ে গেছে? তাহলে বিজারিঙ্ক। ন্যানো রিক্যাপ টাইম, বারবার বললাম, রিক্যাপ করতেছি। রিক্যাপ শব্দের মানে হচ্ছে একটা জিনিস আমি বারবার বলবো, আমার সাথে সাথে মুখ দিয়ে বলবা, তাহলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। আমি পড়াইলে ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যায়, ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট হবে, ক্লাসের নোট হয়ে যাবে। তোমার এক্সট্রা ক্লাসের পরে খুব বেশি আর বায়োলজি পড়তে হবে না, অন্য সাবজেক্ট তুমি পড়ো, কোনো সমস্যা নেই, তোমার মেইন বই পুরো মুখস্থ হয়ে যাবে। তাহলে বিজারিঙ্ক সর্বপ্রথম কি করেন? ভাইরাস নামকরণ করেন। ঠিক আছে, ওকে, এইবার চলে আসো। তাহলে ভাইরাস আসলে জিনিসটা কি, চলো আমরা একটু বোঝার চেষ্টা করি। তাহলে ভাইরাস আসলে জিনিসটা কি, ভাইরাসের সংজ্ঞা পরীক্ষায় আসবে। তাহলে একটা হেডলাইন দিতে পারি আমরা যে ভাই ভাইরাস কি তাহলে। ঠিক আছে, তাহলে ভাইরাস আসলে জিনিসটা কি। তাহলে প্রথমেই আসো, ভাইরাসের মেইনলি দুইটা জিনিস থাকে। একটা হচ্ছে যে কোনো ভাইরাসের একেবারে মাঝখানে হচ্ছে তোমার একটা নিউক্লিক অ্যাসিড থাকে। যে কোনো ভাইরাসের একেবারে মাঝখানে কি থাকে? নিউক্লিক অ্যাসিড থাকে। আর তার চারপাশে হচ্ছে তোমার একটা প্রোটিন আবরণ থাকে। আগে এটা একটু বুঝো। তাহলে যে কোনো ভাইরাসের একেবারে মাঝখানে থাকবে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তার চারপাশে থাকবে হচ্ছে এরকম প্রোটিন আবরণ, এরকম প্রোটিন আবরণ। এই জিনিসটাই হচ্ছে তোমার ভাইরাস। এটা কিন্তু এস না, এটা কিন্তু নিউক্লিক অ্যাসিড। কেউ আবার এস মনে করো না, নিউক্লিক অ্যাসিড। কেউ আবার এসতে হচ্ছে মনে করো না সখিনা, ভাই এটা মনে হয় সখিনার এস না, এটা নিউক্লিক অ্যাসিড। ঠিক আছে, ঠিক আছে। তাহলে দেখো, তাহলে এই জিনিসটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড, সখিনা না কিন্তু। আবার কেউ আবার এস দেখা সখিনা মনে করিস না, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। বলো নিউক্লিক অ্যাসিড কি পড়ছো না? নিউক্লিক অ্যাসিড হচ্ছে ডিএনএ এবং আরএনএ কে কি বলা হয়? নিউক্লিক অ্যাসিড বলা হয়। তবে ভাইরাসের ক্ষেত্রে নিউক্লিক অ্যাসিড হিসেবে হয় শুধু ডিএনএ থাকবে, নয়তো শুধু আরএনএ থাকবে। অর্থাৎ ভাইরাসের ক্ষেত্রে একসাথে ডিএনএ আরএনএ থাকে না। এটা লেখো, পৃথিবীতে ভাইরাসই একমাত্র জীবাণু বা জীব বা যাই বলো তুমি, একমাত্র জিনিস যেখানে হয় শুধু ডিএনএ থাকবে, নয়তো শুধু আরএনএ থাকবে। অর্থাৎ ডিএনএ থাকলে আরএনএ থাকবে না, আরএনএ থাকলে ডিএনএ থাকবে না। ভাইরাস বাদে পৃথিবীতে বাকি যত জীব আছে সকল জীবেই ডিএনএ এবং আরএনএ একসাথে থাকে। অর্থাৎ আমাদের শরীরে ডিএনএ আছে, আরএনএ আছে। একটা গরুর শরীরে ডিএনএ আছে, আরএনএ আছে। ছাগলের ক্ষেত্রেও ডিএনএ আছে, আরএনএ আছে। অর্থাৎ ভাইরাস বাদে পৃথিবীর সকল জীবের ক্ষেত্রে ডিএনএও থাকবে, আরএনএও থাকবে। কিন্তু একমাত্র ভাইরাসেই দুইটার যে কোনো একটা থাকবে, হয় শুধু ডিএনএ থাকবে, নয় শুধু আরএনএ থাকবে। ঠিক আছে, তো তাহলে নিউক্লিক অ্যাসিড বলতে এখানে আসলে ডিএনএ বা আরএনএ কে বোঝানো হচ্ছে, বুঝতেই পারতেছো। আচ্ছা, আর এই যে চারপাশে যে সবুজ কালারের একটা জিনিস আছে, এই চারপাশটা হচ্ছে তোমার প্রোটিন আবরণ। এই চারপাশটা কি? এই চারপাশটাই হচ্ছে তোমার সেই বিখ্যাত প্রোটিন আবরণ। এটাই হচ্ছে একটা ভাইরাসের ছবি যদি তোমাকে আঁকতে বলে। তাহলে ভাইরাস হচ্ছে, তাহলে কিওয়ার্ড, তাহলে এখান থেকে এখন আমরা বেশ কিছু কিওয়ার্ড পড়বো। ভাইরাসের সংজ্ঞা সৃজনশীলের ক নম্বরে আসে, ক বা খতে আসে। লেখো ক বা খ, সৃজনশীল আসবে এইচএসসিতে। তাহলে এখানে কিওয়ার্ড লেখো। প্রথম কিওয়ার্ড হচ্ছে নিউক্লিক অ্যাসিড ও প্রোটিন আবরণ দিয়ে তৈরি। তাহলে ভাইরাস হচ্ছে নিউক্লিক অ্যাসিড অ্যান্ড প্রোটিন আবরণ। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ, এটা হচ্ছে একটা কিওয়ার্ড আগে। তাহলে ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড, মাঝখানে নিউক্লিক অ্যাসিড এবং তার চারপাশের প্রোটিন আবরণ দিয়ে গঠিত। সেকেন্ড কিওয়ার্ডটা হচ্ছে ভাইরাস হচ্ছে অকোষীয়। ভাইরাস কি? অকোষীয়। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত, অকোষীয়।
তারপরে আরেকটা কিওয়ার্ড আমরা পড়ে ফেলছি অতি আণুবীক্ষণিক, পড়ছি না? অতি আণুবীক্ষণিক। তারপরে আরেকটা কিওয়ার্ড হচ্ছে বাধ্যতামূলক পরজীবী। আরেকটা কিওয়ার্ড হইল বাধ্যতামূলক পরজীবী। বাধ্যতামূলক পরজীবী। তাহলে দেখো, ভাইরাস হলো মাঝখানে নিউক্লিক অ্যাসিড এবং তার চারপাশের প্রোটিন আবরণ নিয়ে গঠিত একটা অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যারা শুধু জীবকোষের অভ্যন্তরেই সক্রিয় হয়ে রোগ তৈরি করে, কিন্তু জীবকোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, জড় পদার্থের মতো নিষ্ক্রিয় অবস্থায় থাকে, তাদেরকে ভাইরাস বলে। তাহলে আমি আবার বলি, যদি ভাইরাসের সংজ্ঞা আসে তোমাকে কষ্ট করে মুখস্থ করার দরকার নেই। ভাইরাস হলো নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যারা জীবকোষের মধ্যে রোগ সৃষ্টি করে কিন্তু জীবকোষের বাইরে নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে। ভাই বায়োলজিতে কোনো সংজ্ঞা মুখস্থ করতে হয় না, বায়োলজিতে তোমাকে আসলে জিনিসটা বুঝে মনে রাখতে হয়। ভাইরাস পড়তে গেলে তোমাকে 3-4টা কিওয়ার্ড মনে রাখতে হবে। প্রথম কথা হচ্ছে ভাইরাস মূলত 2টা জিনিস দিয়ে তৈরি। কি কি মনে রাখবা? মাঝখানে নিউক্লিক অ্যাসিড, চারপাশে প্রোটিন আবরণ, শেষ। তারপরে হচ্ছে ভাইরাস অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। ব্যাস, এবার তুমি বানায় লেখো যে ভাইরাস হইল নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যারা জীবকোষের ভিতরে থেকে রোগ সৃষ্টি করে কিন্তু জীবকোষের বাইরে নিষ্ক্রিয় জড় পদার্থের মতো আচরণ করে। ওটাই হয়েছে ভাইরাস। তাহলে দেখছো, সব কিছু আমাদের হয়ে গেছে। কিওয়ার্ড দিয়ে যদি মনে রাখো, অর্থাৎ এই মেইন কিওয়ার্ডগুলো যদি তুমি মনে রাখতে পারো, এইগুলো বুঝে মনে রাখতে পারলে তুমি বানায় বানায় পরীক্ষায় এমনি লিখতে পারবা, তোমার ঠাটা মুখস্থ করা দরকার নাই। অনেকে আছে সব কিছু ঠাটা মুখস্থ করতে যায়, কিছুই মনে থাকে না। বায়োলজি বুঝে মনে রাখতে হয়। দ্যাটস ইট। তাহলে তুমি কি বুঝবা যে 2টা জিনিস দিয়ে তৈরি। দেখো কিভাবে আমি কিভাবে বায়োলজি পড়তাম, একই সাথে তোমাদের এটার একটা ট্রেনিং হবে। আমি এই জিনিসটা এমনি পড়ছি যে ভাইরাস 2টা জিনিস দিয়ে তৈরি, অর্থাৎ নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে তৈরি। আরেকটা কিওয়ার্ড হচ্ছে অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী। তাহলে নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন আবরণ দিয়ে গঠিত অকোষীয় অতি আণুবীক্ষণিক বাধ্যতামূলক পরজীবী, যারা জীবকোষের মধ্যে থেকে রোগের সৃষ্টি করে কিন্তু জীবকোষের বাইরে নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে, তাদেরকে কি বলে? ভাইরাস বলে। শেষ। তাহলে কি বুঝতে পারছো? ওকে, তাহলে এই জিনিসগুলা আমরা পারবো। ক্লিয়ার? বুঝছো? ওকে, ঠিক আছে। তাহলে আশা করি আমরা বুঝতে পারতেছি সব কিছু, এভরিথিং ক্রিস্টাল ক্লিয়ার। এখন আসো, এখানে কিছু কিছু টার্ম তোমাদের প্রবলেম হচ্ছে, এটা আমি জানি। একটা জিনিস তো তোমাদের ক্লিয়ার করে দিচ্ছি যে মাঝখানে থাকবে নিউক্লিক অ্যাসিড, এটা হয় শুধু ডিএনএ থাকবে, নয় শুধু আরএনএ থাকবে, আর তার চারপাশে থাকবে হচ্ছে প্রোটিন আবরণ। এটা বুঝছো। অতি আণুবীক্ষণিকটাও বুঝছো। তোমাদের প্রবলেম হচ্ছে ভাই অকোষীয় বলতে আসলে ভাইয়া কি বুঝাচ্ছে? ভাইরাস অকোষীয় মানে কি? তার মানে কি ভাইরাস কোনো কোষ না? বাংলা ভাষায় দেখো, শব্দের প্রথমে যদি অ উপসর্গ থাকে, তোমরা 9-10-এ পড়ছিলে না? উপসর্গ অনুসর্গ পড়ছো, এগুলা পড়া উচিত। বাংলা গ্রামারে তোমাদেরকে বাংলা গ্রামারও পড়াবো আজকে। বাংলা গ্রামারে শব্দের প্রথমে অ উপসর্গ বসলে এই অ শব্দের মানে হচ্ছে না। তাহলে অ উপসর্গ বসলে অ শব্দের মানে হচ্ছে না, আর কোষীয় শব্দের মানে হচ্ছে কোষ। তার মানে ভাইরাস আসলে কোষ না, এই জন্যই বলা হচ্ছে অকোষীয়। আচ্ছা, কেন অকোষীয় বলা হচ্ছে? চলো, কারণ ভাইরাস অকোষীয় এই কারণে, আসলে আমরা পরের স্লাইডে যাই, বুঝাই। তাহলে ভাইরাসকে অকোষীয় বলা হচ্ছে কারণ দেখো, অ মানে তো বুঝতেই পারতেছো শব্দের প্রথমে বাংলা ভাষায় অ উপসর্গ বসলে অ মানে হচ্ছে না, আর কোষীয় শব্দের মানে হচ্ছে কোষ। তার মানে ভাইরাস আসলে কোষ না, এই জন্য এটারে বলা হচ্ছে অকোষীয়। আচ্ছা, কেন? কারণ ভাইরাসের আসলে কোনো কোষ ঝিল্লি নাই। দেখো, তার কোনো কোষ ঝিল্লি নাই। তুমি ইমাজিন করতে পারো, এমন একটা জিনিস নিয়ে আমরা আলোচনা করতেছি যার কোনো কোষ ঝিল্লি নাই। তাহলে কোষ ঝিল্লি নেই, প্রথম কথা, কোনো কোষ ঝিল্লি নেই। তারপরে যেহেতু ভাইরাসের কোষ ঝিল্লি নেই, দেখো একটা কোষের কি থাকে, দেখো আগে একটা কোষের ছবি আঁকি। ধরো এটা একটা কিউট গোলুমলু একটা কোষ। তাহলে এই যেটা যদি একটা কিউট গোলুমলু একটা কোষ হয়, তাহলে সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কোষ ঝিল্লি। সবচেয়ে বাইরের দিকে থাকে হচ্ছে কোষ ঝিল্লি। খুব ভালো কথা। এখন আর একটা কোষের কোষ ঝিল্লি থাকে,
কোষ প্রাচীর থাকে, ধরো এটার কোনো কোষ প্রাচীরে যাচ্ছি না, এটা কোষ ঝিল্লি, হ্যাঁ, এটা তাহলে কোষ ঝিল্লি নাই। তারপরে হচ্ছে তোমার কোষ ঝিল্লির ভিতরে কি থাকে, সাইটোপ্লাজম থাকে, অর্ধতরল সাইটোপ্লাজম থাকে। আবার এখানে কি থাকে, অর্ধতরল সাইটোপ্লাজমের পাশাপাশি হচ্ছে তোমার নিউক্লিয়াস থাকে, তাই না? এগুলোই তো হচ্ছে একটা ভাইরাসের মধ্যে থাকে, সরি একটা কোষের মধ্যে থাকে, ভাইরাসের মধ্যে না, এটা একটা কোষের মধ্যে থাকে। তাহলে একটা নর্মাল কোষে দেখো চারপাশে থাকে হচ্ছে কোষ ঝিল্লি, সেই কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় অর্ধতরল হচ্ছে তোমার সাইটোপ্লাজম থাকে একটা নর্মাল কোষে। কোষ ঝিল্লি দিয়ে পরিবেষ্টিত অবস্থায় অর্ধতরল সাইটোপ্লাজম থাকে। আবার কি থাকে, নিউক্লিয়াস থাকে। আবার সাইটোপ্লাজমীয় বিভিন্ন কি থাকে বলো, সাইটোপ্লাজমীয় বিভিন্ন অঙ্গাণুও থাকে, তাই না? যে শুধু কি সাইটোপ্লাজম থাকবে, সাইটোপ্লাজমে বিভিন্ন অঙ্গাণু থাকে, যেমন ধরো হচ্ছে মাইটোকন্ড্রিয়া থাকে, ঠিক আছে, রাইবোজোম থাকে, গলজি বডি থাকে, ঠিক আছে, তারপরে হচ্ছে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থাকে, অনেক কিছু থাকে, মানে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও থাকে। এটা সাধারণ কোষে থাকে। এখন দেখো ভাইরাসে প্রথম কথা হচ্ছে কোনো কোষ ঝিল্লি নাই। দেখো তাহলে প্রথম কথা হয়েছে ভাই ভাইরাসের কোনো কোষ ঝিল্লি নাই, মুছা দিই আমি। তাহলে কোষ ঝিল্লি যদি না থাকে, এবার দেখো কোষ ঝিল্লি না থাকলে তাহলে ভিতরের কি অর্ধতরল সাইটোপ্লাজম কি আর থাকা সম্ভব? তোমার যদি বাইরের যদি আবরণই যদি না থাকে তাহলে মাঝখানের অর্ধতরল বা তরল সাইটোপ্লাজম কি থাকতে পারবে? পারবে না। তো যেহেতু এটার আবরণই নাই, এই জন্য এর মাঝখানে যে অর্ধতরল সাইটোপ্লাজম থাকার কথা, সেই সাইটোপ্লাজমও নাই ভাইরাসে। আর যদি সাইটোপ্লাজম না থাকে তাহলে এই যে সাইটোপ্লাজমের যে বিভিন্ন অঙ্গাণু সেটা থাকবে, সেটাও নাই। আবার এদের যে নিউক্লিয়াস, তাহলে নিউক্লিয়াসটাও ঠিক মতো নাই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে। তাহলে বলো একটা জিনিসের কোষ ঝিল্লি নাই, কোষ ঝিল্লি না থাকার কারণে কোষ ঝিল্লি দিয়ে আবৃত অবস্থায় অর্ধতরল সাইটোপ্লাজমও নাই, সাইটোপ্লাজম না থাকার কারণে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও নাই, নিউক্লিয়াসও নাই, শুধুমাত্র নিউক্লিক অ্যাসিড আছে। এরকম একটা জিনিসটাকে আসলে তুমি পরিপূর্ণ কোষ বলতে পারবা? পারবা না। এই জন্য ভাইরাস হচ্ছে অকোষীয়। দ্যাট মিনস ভাইরাসে কোষ ঝিল্লি নাই, কোষ ঝিল্লি না থাকার কারণে কোষ ঝিল্লিটাই কিন্তু অর্ধতরল সাইটোপ্লাজমকে আবৃত করে রাখে। তাহলে আবরণে যদি না থাকে ভিতরের তরল জিনিস থাকবে না। তুমি একটা গ্লাসের মধ্যে পানি নিছো, গ্লাসে যদি না থাকে পানিগুলো এখানে থাকতে পারবে না, পড়ে যাবে। ব্যাপারটা খুব সিম্পল। গ্লাসের মধ্যে পানি নিছো, গ্লাসে যদি না থাকে ওই পানিগুলোও থাকবে না, পড়ে যাবে। তাহলে সেমভাবে কোষ ঝিল্লি নাই, কোষ ঝিল্লি না থাকার কারণে সাইটোপ্লাজমও নাই। সাইটোপ্লাজম যদি না থাকে তাহলে কি সাইটোপ্লাজমীয় অঙ্গাণু থাকবে? নাই। তাহলে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও হচ্ছে নাই। তাহলে সাইটোপ্লাজম নাই, এই কারণে হচ্ছে সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও নাই। অর্থাৎ মাইটোকন্ড্রিয়া, গলজি বস্তু, রাইবোজোম কিচ্ছু নাই। এদের নিউক্লিয়াসও নাই, ঠিক আছে, নিউক্লিয়াসও সুগঠিত নয়। মানে সোজা কথা নিউক্লিয়াসও নেই ঠিক মতো। এই জন্য ভাইরাসকে তোমার বলা হয় অকোষীয়। তাহলে একটা কোষের নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমীয় অঙ্গাণুও নাই, সাইটোপ্লাজম নাই, কোষ ঝিল্লি নাই, শুধু নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ আছে। শুধু ডিএনএ আরএনএ থাকলেই কি এটারে কোষ বলবা? এই জন্য ভাইরাস হচ্ছে অকোষীয়। তাহলে ক্রিস্টাল ক্লিয়ার? আশা করি একদম ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে। এবার চলে আসো, এবার আসো হচ্ছে ভাই বাধ্যতামূলক পরজীবী বলতে আমি কি বুঝাচ্ছি। দেখো ভাইরাসকে তো আমি খুব সুন্দর করে বললাম বাধ্যতামূলক পরজীবী। কেন ভাইরাসকে বাধ্যতামূলক পরজীবী বলা হয়? কারণ পরজীবী শব্দের মানে যে অন্য দেহে আশ্রয় গ্রহণ করে। ভাইরাস অ্যাকচুয়ালি বংশবৃদ্ধি করার জন্য বা সংখ্যা বৃদ্ধি করার জন্য সে বাধ্য, সে অন্য দেহে আশ্রয় নেওয়ার জন্য বাধ্য। অর্থাৎ ভাইরাস শুধুমাত্র জীবন্ত কোষ আছে না, সে জীবন্ত কোষের ভিতরে যখন থাকে তখনই সে সংখ্যা বৃদ্ধি করতে পারে। কিন্তু যদি সে জীবন্ত কোষ থেকে বের হয়ে পরিবেশের মধ্যে থাকে, সে একদম জড় পদার্থের মতো, নিষ্ক্রিয় প্রাণহীন জড় পদার্থের মতো থাকে। দ্যাট মিনস ধরো আমার শরীরের কোষের মধ্যে যখন ভাইরাস থাকবে, ভাইরাস তখন সংখ্যা বৃদ্ধি করতেছে, কিন্তু আমার শরীরের কোষ থেকে যদি ভাইরাসকে আলাদা করে বাইরে ছেড়ে দেওয়া হয়, ও পরিবেশে একদম নিষ্ক্রিয় প্রাণহীন জড় পদার্থের মতো থাকবে। দ্যাট মিনস দেখে অনেকটা এরকম মনে হচ্ছে না যে নিষ্ক্রিয় প্রাণহীন জড় পদার্থ যে ভাইরাসটা, সেটাকে যদি কোনো কারণে তুমি জীবকোষের মধ্যে প্রবেশ করাও তখনই সেখানে আসলে জীবনের সঞ্চার হয়। তার মানে তার সংখ্যা বৃদ্ধি করার জন্য ও বাধ্য, ও তোমার শরীরে বা ও একটা জীবের শরীরে
প্রবেশ করতে বাধ্য সে সংখ্যা বৃদ্ধি যদি করতে চায়। এই জন্য যেহেতু অন্য দেহে আশ্রয় নেয় তাকে পরজীবী বলে, আর সে আশ্রয় নিতে বাধ্য, কারণ আশ্রয় না নিলে সে সংখ্যা বৃদ্ধি করতে পারবে না। এই জন্য ভাইরাসকে তোমার বলা হয় বাধ্যতামূলক পরজীবী, বা ইংলিশে বলা হয় অবলাইগেট প্যারাসাইট। চলো তাহলে এই টার্মটাও আমরা একটু পড়ি। তাহলে এবার আসো, বাধ্যতামূলক পরজীবী, আর একটা নতুন শব্দ শিখলাম। তাহলে বাধ্যতামূলক পরজীবী, তাহলে বা ইংলিশে তোমার বলা হয় অবলাইগেট বা অবলাইগেট প্যারাসাইট। তাহলে অবলিগেট প্যারাসাইট। আচ্ছা আসো, বাধ্য মানে কি? সে বাধ্য, বুঝতেই পারতেছো, সে বাধ্য। পরজীবী মানে, পর মানে অন্য কোষ, পর মানে কি? পর মানুষ মানে কি? অন্য মানুষ, তাই না? তাহলে পর মানে হচ্ছে অন্য কোষ। আর জীব মানে কি? আচ্ছা, পর মানে অন্য, হ্যাঁ, আর জীব মানে, জীবী মানে তো বুঝতেই পারতেছো, জীবী শব্দটা আসছে জীব থেকে। দ্যাট মিন্স ভাইরাস তার সংখ্যা বৃদ্ধি করার জন্য সে অন্য জীবের দেহে আশ্রয় নিতে বাধ্য। সে অন্য জীবের দেহে আশ্রয় নিতে বাধ্য যদি ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে চায়। এই জন্য ভাইরাস হচ্ছে বাধ্যতামূলক পরজীবী বা অবলাইগেট প্যারাসাইট। বুঝতে পারছো? মানে সে অন্য জীবের দেহে আশ্রয় নিতে বাধ্য যদি সে সংখ্যা বৃদ্ধি করতে চায়। এই জন্য সে বাধ্যতামূলক পরজীবী বা অবলাইগেট প্যারাসাইট। এই জিনিসটাই আমরা এখানে সুন্দর করে বলছি যে ভাইরাস জীবদেহের অভ্যন্তরে প্রবেশ করে সংখ্যা বৃদ্ধির মাধ্যমে রোগ সৃষ্টি করে থাকে, কিন্তু জীবদেহের বাইরে সে নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে। তার মানে সে জীবদেহে প্রবেশ করতে বাধ্য যদি সে সংখ্যা বৃদ্ধি করতে চায়। এই জন্য সে বাধ্যতামূলক পরজীবী। কিন্তু জীবকোষের বাইরে গেলে ও একদম প্রাণহীন জড় পদার্থের মতো থাকে। ইন্টারেস্টিং না? তাহলে কোষের বাইরে বের হইলেই সে প্রাণহীন জড় পদার্থের মতো থাকতেছে, কিন্তু সেই জিনিসটা কোষের ভিতরে ঢুকলে হঠাৎ করে তার মধ্যে প্রাণের সঞ্চার হয়ে সে সংখ্যা বৃদ্ধি করতেছে। ইন্টারেস্টিং কিন্তু জিনিসটা। এই জন্য সে বাধ্যতামূলক পরজীবী। ক্রিস্টাল ক্লিয়ার? আশা করি একদম ক্লিয়ার। চলো তাহলে ভাইরাস অকোষীয়, পড়ায় ফেলছি না? তাহলে ভাইরাস অকোষীয় কেন? পড়ায় ফেলছি, পারা যাবে। এইবার আসো, ভাইরাসের এখন আমরা বেশ কিছু আবিষ্কার, মানে ভাইরাস কিভাবে কিভাবে আবিষ্কার হয়েছে একটু ইতিহাস পাতিহাস যত হাস আছে সেই হাসগুলো এখন আমরা একটু পড়ব। তাহলে ইতিহাস পাতিহাস যত হাস আছে সেই হাসগুলো হচ্ছে আমরা এখন পড়ব। আচ্ছা, তাহলে ভাইরাসের আবিষ্কার কিভাবে হয়েছে দেখো। গুটি বসন্ত, পিত জ্বর, এই সমস্ত ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল। মানে রোগ ছিল, বাট মানুষ জানতো না যেগুলো ভাইরাসের জন্য হয়েছে। তাহলে গুটি বসন্ত, পিত জ্বর, এই সমস্ত ভাইরাস ঘটিত রোগ পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল, কিন্তু ভাইরাস সম্বন্ধে কোনো ধারণাই হচ্ছে মানুষের ছিল না। পরবর্তীতে বিজ্ঞানী একজন এডওয়ার্ড জেনার 1796 সালে প্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা হচ্ছে উল্লেখ করছেন তিনি। ঠিক আছে? তারপরে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদের ভাইরাসের নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। আমরা একটু ইতিহাস পড়ি, এগুলো আসলে মুখস্থ জিনিস, বুঝতেই, এখানে তো একটু বুঝার জিনিস কম। তাহলে জিনিসটা কি দাঁড়াইলো যে প্রথমে গুটি বসন্ত বা পিত জ্বর এগুলো সব ভাইরাস ঘটিত রোগ, এটা পৃথিবীতে অনেক আগে থেকেই ছিল, কিন্তু মানুষ তখন জানতো না যে এগুলো ভাইরাস দিয়ে হয়। তো সর্বপ্রথম এডওয়ার্ড জেনার নামক একজন বিজ্ঞানীর নাম কি? এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনার। তাহলে এডওয়ার্ড জেনার নামক হচ্ছে একজন বিজ্ঞানী সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা হচ্ছে তিনি প্রথম উল্লেখ করছে, যে এটা একটা জীবাণু দিয়ে হয়। তো পরবর্তীতে সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাস হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। এই টোবাকো মোজাইক ভাইরাসকে সংক্ষেপে তোমার বলা হয় টিএমভি। টোবাকো ইংলিশটা হচ্ছে টি দিয়ে শুরু, মোজাইক ইংলিশটা এম দিয়ে শুরু, ভাইরাসের ইংলিশটা ভি দিয়ে শুরু, তাহলে টিএমভি। এটা সর্বপ্রথম আবিষ্কৃত উদ্ভিদ ভাইরাসের নাম। তাহলে এটা কিভাবে আবিষ্কার হয়েছে? নেদারল্যান্ড বা হল্যান্ডের একজন বিজ্ঞানী ছিলেন অ্যাডলফ মায়ার। তিনি প্রথম, টোবাকো শব্দের মানে হচ্ছে তামাক গাছ, তিনি প্রথম তামাক গাছের পাতায় এরকম ছোপ ছোপ দাগ বিশিষ্ট একটা রোগ দেখতে পান। সেই রোগটাকে তিনি টোবাকো মোজাইক রোগ হিসেবে হচ্ছে উল্লেখ করেন। পরবর্তীতে 1892 সালে, বায়োলজিতে সাল ইম্পর্টেন্ট না, তোমাদেরকে পড়ানোর জন্য বলতেছি, রাশিয়ান একজন বিজ্ঞানী ছিলেন দিমিত্রি আইভানোভস্কি। এই দিমিত্রি আইভানোভস্কি প্রমাণ করছে যে রোগাক্রান্ত তামাক পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরও সুস্থ তামাক গাছে হচ্ছে রোগ সৃষ্টি করতে পারে। তিনিও কিন্তু ভাইরাস আবিষ্কার করে নাই, ঠিক আছে, কিন্তু তারপরও তাকে ভাইরাসের আবিষ্কারক হিসেবে সম্মান দেওয়া হয়েছে। ঠিক আছে? তাহলে কি বুঝছো? তাহলে ইতিহাসটা কি তাহলে, যে
এডওয়ার্ড জেনার সর্বপ্রথম ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করছে, বাট তিনি কোনো ভাইরাস আবিষ্কার করতে পারে নাই। পরবর্তীতে 1886 সালে হল্যান্ডের একজন বিজ্ঞানী অ্যাডলফ মায়ার তামাক গাছের পাতায় এরকম ছোপ ছোপ দাগ বিশিষ্ট একটা রোগ পাইছে, সেই রোগটাকেই তিনি প্রথম বলছে টোবাকো মোজাইক, ঠিক আছে, রোগ হিসেবে তিনি উল্লেখ করছে। পরবর্তীতে 1892 সালে রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি ইভানোভস্কি এই টোবাকো মোজাইক রোগ আক্রান্ত একটা তামাক গাছের পাতার রস ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করে একটা সুস্থ তামাক গাছে প্রবেশ করানোর পরও দেখছে যে সুস্থ তামাক গাছ হচ্ছে রোগ সৃষ্টি করতেছে। অর্থাৎ তিনি প্রথম বুঝতে পারছে যে এই টোবাকো মোজাইক রোগ যেই জীবাণু দিয়ে হয় সেগুলো ব্যাকটেরিয়া থেকে হচ্ছে আলাদা। তখন মানুষ ব্যাকটেরিয়ার নাম জানতো, তো তিনি প্রথম প্রমাণ করছে এটা অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া দিয়ে হচ্ছে না, এটা অন্য কোনো কিছু দিয়ে হয়তোবা হচ্ছে। তো এই জিনিসটা আবিষ্কার করার জন্যই এই দিমিত্রি ইভানোভস্কিকে কি বলা হয়, ভাইরাসের আবিষ্কারক হিসেবে চিহ্নিত করা হয়। তাহলে ভাইরাসের আবিষ্কারক হিসেবে কাকে চিহ্নিত করা হয়েছে? রাশিয়ান বিজ্ঞানী দিমিত্রি ইভানোভস্কি। আচ্ছা, ব্যাপারটা কি চল আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা একটু দেখার চেষ্টা করি, এক মিনিট। হ্যাঁ, আমরা একটু দেখার চেষ্টা করি, চলো রোগটা আমরা একটু দেখি। দেখো, তোমাদেরকে একটা রোগ দেখাবো, আসো, ঠিক আছে, তোমাদেরকে কিছু রোগ দেখাবো। এই যে দেখো, এই যে একটু নিজের চোখেও দেখো, বায়োলজি কিছু জিনিস ফিল করতে হয়। অ্যানিমেটেড স্লাইড বলছিলাম না, তোমাদেরকে দেখাবো কিছু জিনিস ফিল করতে হয়। দেখো দেখো তো, এটা মানে দেখে ওইরকম মনে হচ্ছে না? দেখো এই যে তামাক পাতা, এটা হচ্ছে তামাক পাতা। দেখো তামাক পাতায় হচ্ছে, দেখো এই যে ছোপ ছোপ দাগ, দেখছো এই যে দাগগুলা, দেখো সবুজ তামাক পাতায় এই যে এরকম ছোপ ছোপ দাগ, এই দাগগুলাই হচ্ছে আসলে টোবাকো মোজাইক। মানে এইগুলা দাগগুলা দেখতে ওই যে মোজাইক করা মেঝের মতো। অনেকের বাথরুমে দেখবা, বাথরুম বা ফ্লোরে দেখবা টাইলসের আগে, এখন তো সব জায়গাতে আসলে টাইলস করে ফেলছে, টাইলসের আগে মোজাইক করা হইতো, মানে বিভিন্ন রং বেরঙের কালারের মনে করো জিনিস দিয়ে বাড়ি ঘর পাকা করা হইতো, মানে ফ্লোর পাকা করা হইতো, এটাকে মোজাইক বলতো। তো দেখে অনেকটা ওই মোজাইকের মতো মনে হচ্ছে না দাগগুলা? দাগগুলো অনেকটা মোজাইকের মতো। তাহলে এটা তামাক পাতায় দেখা যাচ্ছে, এই জন্য টোবাকো মোজাইক রোগ। তামাক পাতাকে ইংলিশে বলা হয় টোবাকো। তাহলে টোবাকো মোজাইক রোগ, বা এটাই হচ্ছে কাহিনী। তাহলে কি ফিল করতে পারতেছো? এই জিনিসগুলো আমি চাই যে তোমরা হচ্ছে দেখো এগুলা, ঠিক আছে, এগুলা তোমরা হচ্ছে দেখো। ওকে, এখন আসো, তাহলে জিনিসটা কি হয়েছে, এই দিমিত্রি ইভানোভস্কি আসলে কি করছে তার কথাটা আমরা একটু দেখি, যে কেন তার ভাইরাসের আবিষ্কারক হিসেবে সম্মান দেওয়া হয়েছে, এটা একটু দেখতে হবে। দেখো, এই দিমিত্রি ইভানোভস্কি উনি যে কাজটা করছে, দেখো কই গেল, দেখো উনি যেই কাজটা করছে আসলে, তাহলে দিমিত্রি ইভানোভস্কি, বানান ভুল হইতে পারে, ঠিক আছে, ইভানোভস্কি, দাঁড়াও তার বানানটা মনে হয় একটু, দাঁড়াও, দিমিত্রি মনে হয় আই নাই, দাঁড়াও, দিমিত্রি রাশিয়ান নাম তো, অনেক কঠিন একটা নাম, ইভানোভস্কি বানানটা কঠিন আর কি, ঠিক আছে, যাই হোক এটাই মনে হয়, ঠিক আছে, তাও বইয়ের সাথে তোমরা মিলায় নিও, ভুল হইতে পারে আমার বানান, কারণ রাশিয়ান বানান ভাই, এগুলো অনেক কঠিন লোকের, মানে বিজ্ঞানীর নাম অনেক। তোমরা যারা বিনা কষ্টে দাঁত ফেলতে চাও, তারা প্রত্যেকদিন 10 বার করে সকালবেলা ঘুম থেকে উঠে, তারপরে 10 বার, তারপর রাত্রে ঘুমানোর আগে 10 বার, দুপুরবেলা 10 বার, সন্ধ্যাবেলা 10 বার, মোট 40 বার এই নামটা উচ্চারণ করবা, দিমিত্রি ইভানোভস্কি, দিমিত্রি ইভানোভস্কি, দিমিত্রি ইভানোভস্কি উচ্চারণ করতে থাকবা 40 বার, দেখবা বিনা কষ্টে তোমাদের নড়ে যাওয়া যে দাঁতগুলো, সেই দাঁতগুলো পড়ে যাবে, ডেন্টিস্টের কাছে আর যাওয়া লাগবে না কষ্ট করে, ঠিক আছে, বিনা টাকায় একটা ভালো পরামর্শ দিলাম। আচ্ছা ঠিক আছে, তাহলে এবার আসো, তো এই দিমিত্রি ইভানোভস্কি কি করছে, তিনি দেখাইছে যে টোবাকো মোজাইক, ধরো রোগাক্রান্ত যে তামাক গাছের পাতা, তিনি যেটা করছে, মানে টোবাকো মোজাইক যে রোগ, হ্যাঁ, টোবাকো মোজাইক রোগাক্রান্ত তামাক পাতার রস, রোগাক্রান্ত তামাক পাতার রস, এটাকে তিনি কি করছে,
ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করছে। ভাই হোয়াট ইজ ব্যাকটেরিয়া রোধক ফিল্টার, চলো আমরা এটা একটু দেখি। তিনি এটাকে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করছেন। আচ্ছা, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার হচ্ছে যখন যেই সালের কথা বলতেছি আমরা 1892 সাল, তখনকার দিনে মানুষ হচ্ছে তোমার ব্যাকটেরিয়া সম্পর্কে জানতো, আর সেই ব্যাকটেরিয়াকে রোধ করার জন্য মানুষ একটা ফিল্টার আবিষ্কার করছে। সেই ফিল্টারটা আসলে কিছুই না, তোমরা যে বাসা বাড়িতে পানি খাও, পানি খাওয়ার যে ফিল্টার, সেই ফিল্টারটার মধ্যে ধরো এটা যদি একটা ফিল্টার হয়, সেই ফিল্টারের মধ্যে অসংখ্য ছোট ছোট হচ্ছে ছিদ্র আছে। এই ছিদ্রগুলোর সাইজ এমনভাবে তৈরি করা হয়েছে যে এর মধ্য দিয়ে ব্যাকটেরিয়া যদি থাকে, ব্যাকটেরিয়া হচ্ছে এটার মধ্যে আটকে যায়। ধরো একটা পানির মধ্যে তুমি ব্যাকটেরিয়াকে আলাদা করতে চাচ্ছ, তুমি পানির মধ্যে তুমি পানিগুলার এই ফিল্টারের মধ্য দিয়ে চালনা করবা। এই ফিল্টারের মধ্য দিয়ে চালনা করলে এই ছোট ছোট ছিদ্র দিয়ে পানি হচ্ছে ঠিকই অপর পারে পৌঁছাবে, কিন্তু পানির মধ্যে থাকা যে ব্যাকটেরিয়া, সেই ব্যাকটেরিয়াগুলো এই ছোট ছোট ছিদ্রের মধ্যে আটকা পড়ে যাবে, এই ব্যাকটেরিয়াগুলো হচ্ছে ওই পাশে যেতে পারবে না। এইভাবে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ব্যাকটেরিয়াকে ফিল্টার করে আলাদা করা হইতো ওই আমলে, যে আমলের কথা বলতেছি 1892 সালের কথা বলতেছি। বাট দ্য প্রবলেম ইজ, ধরো ব্যাকটেরিয়া যদি সাইজে এতটুকু হয়, কথার কথা, ধরো একটা ব্যাকটেরিয়া যদি সাইজে এতটুকু হয়, ওই যে লিটল, ছোট দণ্ড, ব্যাকটেরিয়া শব্দের মানে কি ছোট দণ্ড, ব্যাকটেরিয়া যদি সাইজে এইটুকু হয়, ভাইরাস হচ্ছে সাইজে এইটুকু। তো এইরকম একটা বড় জিনিস সহজেই এই ছিদ্রগুলোতে আটকা পড়ে, কিন্তু এটা যদি একটা ব্যাকটেরিয়া হয়, এই একটা ছোট্ট বিন্দু হচ্ছে আসলে ভাইরাস। এই ভাইরাস কিন্তু অনেক ছোট ব্যাকটেরিয়া থেকে, তো ভাইরাস অনেক ছোট হওয়ার কারণে এই ছোট ভাইরাসগুলো কিন্তু এই ছিদ্রতে কিন্তু আটকা পড়ে না। অর্থাৎ ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে তুমি যদি ভাইরাসকে ফিল্টার করতে যাও, ভাইরাস কিন্তু ঠিকই ছোট ছিদ্র দিয়ে ওই পাশে চলে যাবে। দ্যাট মিনস ভাইরাসকে তুমি আসলে আলাদা করতে পারবা না। ওই আইভানোভস্কি এই কাজটাই করছে, ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে তিনি এই জিনিসটাকে ফিল্টার করছে। বাট তুমি তো বুঝতেই পারতেছো যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ভাইরাসকে আসলে ফিল্টার করা যাবে না। ভাইরাস ঠিকই ছোট ছিদ্র দিয়ে, কারণ যেহেতু ভাইরাসের সাইজ এর থেকেও ছোট, ভাইরাস ঠিক ওই পাশে পৌঁছে গেছে। যাওয়ার পর এই আক্রান্ত পাতার রস সুস্থ পাতায় দিছে। এই আক্রান্ত পরবর্তীতেই যে এই আক্রান্ত পাতার রস সুস্থ পাতায় দেওয়ার পর দেখো পরবর্তীতে এই রস সুস্থ তামাক গাছকেও অসুস্থ করে ফেলে, সুস্থ তামাক পাতাকেও রোগাক্রান্ত করে ফেলে, সুস্থ তামাক পাতাকেও কি করে ফেলে, রোগাক্রান্ত করে ফেলে। এটাই তো হওয়ার কথা নাকি? কারণ ভাইরাস হচ্ছে ব্যাকটেরিয়া থেকেও সাইজে অনেক ছোট, এই জন্য ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করলেও ভাইরাস ঠিকই এই ছিদ্র দিয়ে ওই পাশে পড়ে যাবে, অর্থাৎ ভাইরাস আলাদা হবে না। তো ভাইরাস যদি আলাদা না হয়, তাহলে সেই জিনিসটাকে তুমি যদি এখন সুস্থ তামাক পাতায় দাও, লাভ কি? ভাইরাস তো ঠিকই আছে ওই রসের মধ্যে, কারণ সে ভাইরাসকে তো তুমি আলাদা করতে পারো নাই রস থেকে, ফলে সেই ভাইরাস কিন্তু ওই রসের মধ্যেই থেকে গেছে। ফলে এটা কিন্তু এখন নতুন সুস্থ তামাক পাতার সংস্পর্শে আসলে ওই ভাইরাসটা সুস্থ তামাক পাতাকেও রোগাক্রান্ত করে ফেলে। এটাই ছিল আইভানোভস্কির পরীক্ষা। এই পরীক্ষার মাধ্যমে তিনি প্রমাণ করছে যে ভাই জিনিসটা যাই হোক, জিনিসটা ব্যাকটেরিয়া না। যদি জিনিসটা ব্যাকটেরিয়া হইতো তাইলে কিন্তু এই ব্যাকটেরিয়া রোধক ফিল্টার দিয়ে ফিল্টার করার পরে ব্যাকটেরিয়া ঠিকই আলাদা হয়ে যেত। আর ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেলে তখন এই রসের মধ্যে যদি ব্যাকটেরিয়া না থাকতো, এই রস কখনোই একটা সুস্থ তামাক গাছকে আক্রমণ করতে পারতো না। কিন্তু যেহেতু বাস্তবে দেখা গেছে যে এই রসটা সুস্থ তামাক গাছকে আক্রমণ করতেছে, সেখান থেকে তিনি সিদ্ধান্ত উপনীত হয়েছে যে ওইটা আর যাই হোক ওইটা ব্যাকটেরিয়া না, ওইটা ব্যাকটেরিয়ার থেকেও সাইজে অনেক ছোট কিছু একটা হবে, যেটা এই ফিল্টার করার পরও সেটা ঠিকই ওই পাশে যে ওই ফিল্টার করতে পারা যায় না। যারে এইটাই আইভানোভস্কি হচ্ছে আবিষ্কার করছে। তার মানে উনি কিন্তু সরাসরি আসলে ভাইরাস আবিষ্কার করে নাই, উনি আসলে বলছে যে এটা এমন একটা জিনিস যেটা আসলে ব্যাকটেরিয়া না, এটা সাইজে ব্যাকটেরিয়া থেকেও ছোট। বাট এইটুকু কথা বলার কারণে, পরীক্ষার মাধ্যমে প্রমাণ করে এইটুকু কথা বলার কারণেই আমরা আইভানোভস্কিকে সম্মান দিয়ে কি বলছি, ভাইরাসের আবিষ্কারক হিসেবে তাকে চিহ্নিত করছি। ক্রিস্টাল ক্লিয়ার? আশা করি মুখস্থ, এটা ইতিহাস একদম মুখস্থ হয়ে গেছে, তাই না? তাহলে বুঝছো, এই হচ্ছে ব্যাপার। ওকে, তাহলে এরপরে চলে আসো। এরপরে কি হইল দেখো, এরপরে
পরবর্তীতে ওয়াল্টার রিড নামক একজন ভদ্রলোক 1901 সালে সর্বপ্রথম মানব দেহের পিতজ্বর বা ইয়েলো ফিভার সৃষ্টিকারী হচ্ছে ভাইরাস হচ্ছে আবিষ্কার করে ফেলছে। ঠিক আছে, তারও পরবর্তীতে 1935 সালে একজন আমেরিকান বিজ্ঞানী ছিলেন, WM স্ট্যানলি বলে সংক্ষেপে তার নাম, WM স্ট্যানলি। তিনি ওই টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করছে। তিনি প্রথম টোবাকো মোজাইক ভাইরাসকে পৃথক করে ক্যালাসিত করছে। ক্যালাসিত শব্দের মানে হচ্ছে ক্রিস্টাল তৈরি করা। ক্রিস্টাল শব্দের মানে কি জানো? ওই যে আমরা বারবার বলি না যে ক্রিস্টাল ক্লিয়ার কনসেপ্ট। তাহলে ক্যালাসিত শব্দটা বাংলা শব্দ ক্যালাস থেকে আসছে। ক্যালাস শব্দের মানে হচ্ছে ক্রিস্টাল বা দানা। ক্রিস্টাল বা দানা। তোমরা ছোটবেলায় মোটা মোটা লবণের দানা দেখছো কখনো? মোল্লা সল্ট। এখন তো মোল্লা সল্ট পাওয়া যায় না, এখন তো সব মিহি করে ফেলছে, মেশিনে ভাঙ্গে ভাঙ্গে মিহি করে ফেলছে। বাট অ্যাকচুয়ালি কিন্তু লবণের দানা বা চিনির দানা এগুলো কিন্তু এত মিহি না, এগুলোর মেশিনে ভেঙ্গে মিহি করে তোমার সামনে এখন দেওয়া হচ্ছে। এই দানাগুলো অ্যাকচুয়ালি একটু মোটা মোটা দানা, অর্থাৎ এই দানাগুলোই যে এরকম মোটা মোটা লবণের দানা বা চিনির দানা যাই বলো না কেন, এগুলো দেখতে এরকম মোটা মোটা, এইগুলাই হচ্ছে ক্রিস্টাল বা দানা। স্ট্যানলি কি করছে? এই টোবাকো মোজাইক ভাইরাসকে এরকম দানার মতো বা ক্রিস্টালের মতো করে ফেলছে। ঠিক আছে, ক্যালাসিত করছে। এই ক্যালাসিত করছে, ভাইরাসকে পৃথক করছে, এই জন্য তাকে 1946 সালে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়। তো স্ট্যানলি যে টোবাকো মোজাইক আক্রান্ত 1 টন পরিমাণের হচ্ছে তামাক পাতা থেকে মাত্র 1 চামচ পরিমাণ ভাইরাস ক্রিস্টাল হচ্ছে তিনি আলাদা করছে। তাহলে চিন্তা করতে পারো, 1 টন তামাক পাতা মানে বুঝো 1 টন মানে কত কেজি বলো? 1 ব্রিটিশ টন মানে 1016 কেজি। ছোটবেলায় পড়ছো, 1 ব্রিটিশ টন হচ্ছে 1016 কেজি। আর যদি সেটা 1 মেট্রিক টন হয় তাহলে এটা হচ্ছে 1000 কেজি। টন কিন্তু দুইটা আছে, ম্যাথমেটিক্সে পড়ছো, ব্রিটিশ টন আর হচ্ছে মেট্রিক টন। 1 ব্রিটিশ টন হচ্ছে 1016 কেজি আর 1 মেট্রিক টন হচ্ছে 1000 কেজি। যাই হোক না কেন, মানে 1000 কেজি তামাক পাতা, বুঝতেছো কি হিউজ পরিমাণের তামাক পাতা। এতগুলা রোগাক্রান্ত তামাক পাতা থেকে তিনি মাত্র 1 চামচ, একটা ছোট্ট চামচ, 1 চামচের মতো ভাইরাসের ক্রিস্টাল বা ভাইরাসের দানা হচ্ছে তিনি পৃথক করছে। এই কাজের জন্যই স্ট্যানলিকে হচ্ছে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, কারণ তিনি প্রথম ভাইরাসকে আসলে আলাদা করে দেখাইছে, যেটাই ভাইরাস, দেখো এই যে ভাইরাসের ক্রিস্টাল। ঠিক আছে, তো এই হচ্ছে কাহিনী। আমরা কাহিনী পড়তেছি, তাহলে পরের পার্টে চলে যাই। পরবর্তীতে ঠিক আছে, ইংল্যান্ডের 2 জন বিজ্ঞানী ছিলেন। ঠিক আছে, একজনের নাম হচ্ছে এই যে আমেরিকার প্রেসিডেন্ট, সে পরের জন্মে মনে হয় আমেরিকার প্রেসিডেন্ট হয়ে গেছে, FC বাইডেন। বুঝছো, ফুটবল ক্লাব বাইডেন, বাইডেনের মনে করে একটা ফুটবল ক্লাব আছে, FC বাইডেন, ফুটবল ক্লাব বাইডেন, ওই যে FC বার্সেলোনার মতো ফুটবল ক্লাব বাইডেন। হ্যাঁ, পিরি, বাইডেনের একটা খুব প্রিয় একটা পিরি ছিল, সেই পিরির উপরে বাইডেন বসতে অনেক পছন্দ করতো। পিরি মানে বুঝো? পিরি মানে আসলে টুল। ওই যে ছোট ছোট টুল আছে না, আমরা টুলের উপর বসি, এই টুলকে বাংলায় বলে পিরি। তো বাইডেনের খুব পছন্দের মনে করে একটা পিরি ছিল। ঠিক আছে, তাহলে বাউডেন এবং পিরি, তাহলে ফুটবল ক্লাব বাইডেন আর হচ্ছে তার পছন্দের পিরি, এই বায়োডেন এবং পিরি, এই 2 জন বিজ্ঞানী মিলে তারা প্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে। তারা কি করছে? তারাই প্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করছে, এগুলো ইতিহাস আর কি। তারাই প্রথম কি করছে? ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন, MCQতে আসতে পারে। তাহলে কারা হচ্ছে প্রথম ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন? বাইডেন আর বাইডেনের পিরি। হ্যাঁ, তাহলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন। আচ্ছা, রাসায়নিক প্রকৃতি বর্ণনা করেন, আসলে কি বলছে তারা? কিচ্ছু না, একটু আগে যে ছবি আঁকছিলাম ওই ছবিটাই আঁকো। অর্থাৎ তারাই প্রথম বলছে যে ভাইরাসের একেবারে মাঝখানে থাকে হচ্ছে সখিনা, মানে নিউক্লিক অ্যাসিড। এটা সখিনার এস না, এটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। আর তার চারপাশে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। এই কথাটা তারাই প্রথম বলছে। ঠিক আছে, যে ভাইরাসের মাঝখানে থাকে হচ্ছে নিউক্লিক অ্যাসিড, তার চারপাশে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। এই জিনিসটাই প্রথম বলছে হচ্ছে এই বাইডেন এবং পিরি। ঠিক আছে, তাহলে এটাই কি রাসায়নিক গঠন না, এই জন্যই তারাই এটা প্রথম প্রমাণ করছে। নিউক্লিক অ্যাসিড আর হচ্ছে তোমার প্রোটিন আবরণ থাকে তার চারপাশে। ঠিক আছে,
তাহলে তারাই প্রথম বলছে ভাইরাস হচ্ছে মাঝখানে থাকে নিউক্লিক অ্যাসিড আর তার চারপাশে থাকে হচ্ছে প্রোটিন আবরণ। এই জন্যই তারাই প্রথম ভাইরাসের আসলে রাসায়নিক গঠন, নিউক্লিক অ্যাসিড আর প্রোটিন আবরণ এগুলো এক ধরনের রাসায়নিক গঠন। এই জন্য তারাই প্রথম কি করছে, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি বা রাসায়নিক গঠন হচ্ছে বর্ণনা করছে। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। আচ্ছা, এরপরে আরেকজন বিজ্ঞানী হচ্ছে শেফারম্যান এবং তার বন্ধুর নাম হচ্ছে মরিস। বারবার মরে যায় তো এই জন্য নাম হচ্ছে মরিস। তাহলে শেফারম্যান এবং মরিস নীলাভ সবুজ শৈবাল বা এটাকে ইংলিশে বলা হয় সায়ানোব্যাকটেরিয়া ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাজ হচ্ছে পরবর্তীতে হচ্ছে আবিষ্কার করছে। আচ্ছা, এটা একটু বলে দিই। গ্রিক ভাষায় সায়ানো শব্দের মানে হচ্ছে নীল। সায়ানো শব্দের মানে আসলে নীল বা নীলাভ সবুজ। গ্রিক ভাষায় সায়ানো শব্দের মানে হচ্ছে আসলে নীলাভ সবুজ, মানে একটু নীলের মধ্যে সবুজ বা সবুজের মধ্যে নীল, ভাই তুমি যাই বলো কোনো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে গ্রিক ভাষায় সায়ানো শব্দের মানে হচ্ছে নীলাভ সবুজ, আর ব্যাকটেরিয়া মানে ব্যাকটেরিয়া, এই জন্য এটা বাংলা করা হয়েছে নীলাভ সবুজ শৈবাল। এখন আমি জানি তুমি বলবা ভাই বাংলা করছে আবার শৈবাল কেন, ব্যাকটেরিয়ার বাংলা কবে থেকে শৈবাল হয়? আচ্ছা, এগুলা দেখতে শৈবালের মতো, এই জন্য বাংলা করছে নীলাভ সবুজ শৈবাল, কিন্তু এগুলোর বৈশিষ্ট্য আবার হচ্ছে ব্যাকটেরিয়ার মতো, এই জন্য ইংলিশে এদের নাম দিয়েছে সায়ানোব্যাকটেরিয়া। মানে বাংলা ইংলিশ এখানে দুই রকম হয়ে গেছে। ইংলিশে এটাকে বলছে ব্যাকটেরিয়া কারণ এটার কিছু বৈশিষ্ট্য ব্যাকটেরিয়ার সাথে মিলে। অ্যাকচুয়ালি ব্যাকটেরিয়া না, ব্যাকটেরিয়ার মতো কিছু বৈশিষ্ট্য হচ্ছে তোমার মিলে ব্যাকটেরিয়ার সাথে, এই জন্য এটার ইংলিশে দিছে ব্যাকটেরিয়া, আর এটা দেখতে নীলাভ সবুজ। তো গ্রিক ভাষায় সায়ানো শব্দের মানে নীলাভ সবুজ, এই জন্য নাম হয়ে গেছে সায়ানো ব্যাকটেরিয়া। আর এটারে বাংলা করছে সায়ানো মানে নীলাভ সবুজ, তাহলে ঠিক আছে নীলাভ সবুজ, আর এটা দেখতে মাইক্রোস্কোপের নিচে শৈবালের মতো, বাংলা করছে নীলাভ সবুজ শৈবাল। এই জন্য সায়ানো ব্যাকটেরিয়ার বাংলা হচ্ছে নীলাভ সবুজ শৈবাল। ঠিক আছে, সায়ানো মানে নীলাভ সবুজ। তাহলে সায়ানো ব্যাকটেরিয়া বা নীলাভ সবুজ শৈবাল ধ্বংসকারী ভাইরাস সায়ানোফাজ আবিষ্কার করছে কোন দুজন বিজ্ঞানী? শেফারম্যান এবং মরিস। আচ্ছা, এইখানে যে সায়ানোফাজ, তাহলে এই সায়ানোফাজ হচ্ছে আসলে একটা ভাইরাসের নাম। এই ভাইরাসটা সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা, এইটা কিভাবে আসছে দেখো। এই সায়ানো শব্দের মানে হচ্ছে আসলে সায়ানো ব্যাকটেরিয়া, বুঝছো? এই সায়ানোফাজ, এটার সায়ানো শব্দের মানে হচ্ছে সায়ানো ব্যাকটেরিয়া, আর ফাজ শব্দের মানে হচ্ছে ধ্বংসকারী। ফাজ শব্দের মানে ধ্বংসকারী বা ভক্ষণকারী। ভক্ষণ মানে কি বলো? কাউরে খেয়ে ফেলা। তুমি যদি কাউরে খেয়ে ফেলো তার মানে তুমি তাকে ধ্বংস করে ফেলছো। আমরা অনেক সময় রাগের মাথায় বলি না তোরে কিন্তু খেয়ে ফেলবো আজকে দাঁড়া। ধরো তোমার বন্ধুর সাথে খুব মারামারি হইতেছে, বা তোমার বন্ধু একটা কথা বলছে, তোমার মেজাজ গরম হয়ে গেছে, কি তোর এত বড় সাহস, তুই আমার এই কথা বলছো যে আজকে তোরে খাইয়াই ফেলবো দাঁড়া। তার মানে এই যে তুমি আজকে তোরে খাইয়াই ফেলবো, তাহলে এই কথাটার মানে হচ্ছে তুমি ভক্ষণকারী বা তুমি তাকে আজকে ধ্বংস করে ফেলবা। ঠিক আছে, তার মানে ফাজ শব্দের মানে ভক্ষণকারী বা ধ্বংসকারী, আর সায়ানো শব্দটার মানে হচ্ছে এখানে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে যে সমস্ত ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে কি বলবা? সায়ানোফাজ। ফাজ মানে ধ্বংসকারী, সায়ানো মানে সায়ানো ব্যাকটেরিয়া। তাহলে যে সমস্ত ভাইরাস সায়ানো ব্যাকটেরিয়াকে ধ্বংস করে তাদেরকে নাম দেওয়া হয়েছে সায়ানোফাজ ভাইরাস। সায়ানোফাজ ভাইরাস। ঠিক আছে, তাহলে এটা আবিষ্কার করছে শেফারম্যান এবং মরিস নামক দুইজন বিজ্ঞানী। ইতিহাস পড়াচ্ছি, আর তাহলে এগুলো পড়ায় ফেলছি, তো পরবর্তীতে তো বুঝতেই পারতেছো। এখন আসলে একজন বিখ্যাত একটা কথা বলছে, লোভ। হ্যাঁ, এখন ভাইরাস আসলে জীব নাকি জড়, এটা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে অনেক বিতর্ক ছিল। অনেকে বলছে যে ভাই জীবকোষের ভিতরে ভাইরাস হচ্ছে সংখ্যা বৃদ্ধি করে জীবের মতো। কোষের ভিতরে একটা জীব কোষের ভিতরে যখন সে আশ্রয় নেয় তখন কিন্তু ভাইরাস ঠিকই সংখ্যা বৃদ্ধি করতেছে, তাহলে ভাইরাস একটা জীব, কারণ জীব না হলে তো সে সংখ্যা বৃদ্ধি করতে পারতো না। ঠিক আছে, একদল এটা বলতেছে। আরেক দল বলতেছে ঠিক আছে মানলাম, কিন্তু সমস্যা হয়েছে জীব কোষের বাইরে যখন ভাইরাস থাকে তখন সে একদম নিষ্ক্রিয় প্রাণহীন জড় পদার্থের মতো থাকে। ওকে তুমি চাইলে ক্রিস্টাল লবণের দানার মতো দানায় তৈরি করতে পারবা, কেলাসিত করতে পারবা, তলানি ফেলতে পারবা, তাহলে ওর তো আসলে জড় পদার্থ বলা যায়। তো দুই দলের মধ্যে মারামারি শুরু হয়ে গেছে, বুঝছো? তার মানে এক দল বলতেছে যে জীব কোষের ভিতরে যখন ভাইরাস থাকে তখন সে সংখ্যা বৃদ্ধি করতেছে। তাহলে সে সংখ্যা বৃদ্ধি করতেছে মানে কি, একটা ভাইরাস থেকে দুইটা থেকে চারটা, চারটার থেকে আটটা, ধরে এরকম করে সংখ্যা বৃদ্ধি করতেছে। তার মানে সে যেহেতু সংখ্যা বৃদ্ধি করতে পারে ও একটা জীব, একদল বলতেছে। আরেক দল বলতেছে আরে রাখো তোমার জীব, ও যখন জীব কোষের বাইরে থাকে, জীব কোষের বাইরে সে একদম নিষ্ক্রিয় জড় পদার্থের মতো থাকে,
প্লাস জীবকোষের বাইরে ওরে তুমি লবণের দানার মতো দানায় পরিণত করতে পারতেছো, তুমি ওরে তলানি ফেলতে পারতেছো, সেন্ট্রিফিউজ করতে পারতেছো, ও উড়ায় দিতে পারতেছো, যা খুশি তাই করতে পারতেছো। কই তাহলে ও কিসের জীব? ও তো একটা লবণের দানার মতো আচরণ করে জীবকোষের বাইরে থাকলে। আর লবণের দানার কি জীবন আছে? নাই। তাহলে সেইমভাবে ভাইরাসের আসলে জীবন নাই। এটা হচ্ছে আরেক ধরনের যুক্তি। তার মানে একদল বলতেছে ভাইরাস হচ্ছে জীব, আরেক দল বলতেছে ভাইরাস হচ্ছে জড় পদার্থ। তো এইখানে এই ঝগড়াকে থামানোর জন্য সেই বিখ্যাত বিজ্ঞানী লোফ আসছে। সেই লোফ একটা জীবনের সবচেয়ে সেরা কথা বলছে, সবচেয়ে সেরা কথা। উনি বলছে তোমরা থামো, ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস ভাইরাসই। তাহলে বুঝছো, একটা কথা বলে লোকটা ফেমাস হয়ে গেছে। কি বলছে? ভাইরাস জীবও না জড়ও না, ভাইরাস ভাইরাসই। যাও, আমি এই জিনিসটা যখন প্রথম পড়ছি, মানে বায়োলজি যখন মানে ইন্টারে যখন প্রথমেই শব্দ উনার এই কথাটা পড়ছে, আমার খুব আফসোস লাগছে। ইস, আজকে যদি টাইম মেশিন থাকতো, আমি 1952 সালে চলে যাই, লোফের আগে যে এই কথাটা আমিই বলতাম, ভাইরাস ভাইরাসই। এই কথা বলার কারণে একজন বিজ্ঞানী ফেমাস হয়ে গেছে, ভাইরাস ভাইরাসই। ভাই এটা তো যে কেউ বলতে পারবে। তাহলে বুঝছো, উনি বলছে ভাইরাস জীবও না, ভাইরাস জড়ও না, ভাইরাস ভাইরাসই, শেষ। তাহলে এই একটা কথা, বিখ্যাত উক্তি, বিখ্যাত মানুষের বিখ্যাত উক্তি। তাহলে এটা আমার খুব আফসোস লাগছে। ইস, আমি যদি একটু আগে জন্মাইতাম তাহলে এই কাজটা আমি আজকে করলে তোমরা বই পুস্তকে আমার নাম পড়তো যে রাহাত ভাই বলছে ভাইরাস ভাইরাসই। যাই হোক, তাহলে কে বলছে ভাইরাস ভাইরাসই? লফ। এটা পরীক্ষায় আসে অনেক সময় এমসিকিউ। তাহলে লফ বলছে, সেই বিখ্যাত লোক বিখ্যাত উক্তি করছে ভাইরাস ভাইরাসই। ঠিক আছে, এটা জীবীয় বস্তুও নয়, আবার জড় রাসায়নিক বস্তুও নয়। অর্থাৎ এটা জীব এবং জড় পদার্থের মাঝামাঝি একটা বস্তু হিসেবে ধরা হয়। জীব এবং জড়র মাঝামাঝি বস্তু হিসেবে ভাইরাসকে ধরা হয়। তো পরবর্তীতে হচ্ছে গেল। গেল, তোমার প্রাণ গেল, তোমার প্রাণ গেল। ওই গেল একজন বিজ্ঞানীর নাম। এই গেল হচ্ছে মানুষের মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি আবিষ্কার করছে 1984 সালে। তাহলে গেল মনে রাখতেই হবে, আমি মনে রাখতাম। প্রাণটা চলে গেল। এইডস হইলে কি হয়? প্রাণ চলে যায়, বা প্রাণ চলে গেল। গেল, তাহলে এইডস হলে প্রাণ চলে গেল। ওই গেল মানুষের মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস হচ্ছে এইচআইভি আবিষ্কার করছে। আর পরবর্তীতে হার্ভে জে অল্টার নামক একজন বিজ্ঞানী মানুষের নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার হিসেবে পরিচিত হেপাটাইটিস সি ভাইরাস হচ্ছে আবিষ্কার করছে। ঠিক আছে, এগুলো ইতিহাস, এই জন্য জাস্ট পড়ায় দিচ্ছি। আর ওই যে বাইডেন মানে বাউডেন ফুটবল ক্লাব বাইডেন আর হচ্ছে পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি হচ্ছে বর্ণনা করেন। তাহলে বুঝছো, তাহলে মোটামুটি হচ্ছে আমরা বুঝলাম ইতিহাস এগুলা। তাহলে গেল, প্রাণ গেল, সেই গেল হচ্ছে মরণ ব্যাধি এইডস রোগের ভাইরাস এইচআইভি আবিষ্কার করছে। মানুষের নীরব ঘাতক কোনটা? হেপাটাইটিস সি ভাইরাস। আচ্ছা, হেপাটাইটিস সি ভাইরাস এটা মানুষের নীরব ঘাতক কেন? কারো যদি হেপাটাইটিস সি ভাইরাস যদি কাউকে আক্রমণ করে, তার যে লিভার বা তার যে কলিজা, আসল কলিজা, সখিনা জরিনা না, তুমি সখিনা জরিনারে যায় বলো যে তুমি আমার কলিজা, তোমার ছাড়া থাকতে পারবো না, ওই নকল কলিজা না, তোমার আসল কলিজা যেটা দেহের ডান দিকে ডায়াফ্রামের নিচে থাকে, আসল যে কলিজা, সেই আসল কলিজা বা লিভারকে আক্রমণ করে হলো এই হেপাটাইটিস সি ভাইরাস। এই হেপাটাইটিস সি ভাইরাস তোমার আসল কলিজা এটাকে আক্রমণ করে, এটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে। কিন্তু সে এত চালাকির সাথে এটাকে নষ্ট করবে, মাসের পর মাস যে তোমার কলিজা নষ্ট হচ্ছে তুমি বুঝতেও পারবা না। মানে তুমি অ্যাবসলিউটলি সুস্থ, হাঁটতেছো, ফিরতেছো, ঘুরতেছো, নাচানাচি করতেছো, খেলাধুলা করতেছো, কোনো প্রবলেম হবে না। কিন্তু হঠাৎ করে দেখা যাবে যে কয়েক মাস পরে তুমি হঠাৎ করে খুব গুরুতর অসুস্থ হয়ে যাবা, হাসপাতালে নেওয়া হবে, আমরা ডাক্তাররা তোমার টেস্ট করে দেখবো তোমার লিভারে একদম নষ্ট হয়ে গেছে, অর্থাৎ তুমি শেষ, আসলে মরে যাবা কিছুদিন পরে। অথচ তুমি একদম টেরই পাও নাই, তুমি একদম সুস্থ, লাফালাফি করতেছো, ঘুরতেছো, ফিরতেছো, খাচ্ছো, খেলাধুলা করতেছো, সব কিছু করতেছো। বাট তুমি একদিন হঠাৎ করে অসুস্থ হয়ে যাবা, আমরা টেস্ট করে বলবো তো ভাই তোমার লিভারই শেষ, লিভার ট্রান্সপ্লান্ট করতে হবে, অর্থাৎ নতুন আরেকটা লিভার প্রতিস্থাপন করতে হবে, নয়তো তোমার আয়ু আসলে আর পৃথিবীতে বেশি দিন নাই। তাহলে দেখছো, এই জিনিসটা তোমার শরীরে অনেক দিন আগে বাসা বাঁধছে, বাট তোমাকে সে টেরও পাইতে দেয় নাই, তুমি কিছুই বুঝতে পারো নাই, সুস্থ হাঁটাচলা করতেছো, সব ঠিক আছে, সে আস্তে আস্তে তোমারকে শেষ করে দিচ্ছে, বাট তুমি টেরও পাও নাই। এই জন্য এটাকে বলা হয় নীরব ঘাতক, মানে সে নীরবে তোমাকে শেষ করে দিচ্ছে, তুমি টেরও পাও নাই যে তুমি মরে যাবা কিছুদিন পরে। এই জন্যই এটাকে বলা হয় নীরব ঘাতক হিসেবে পরিচিত হেপাটাইটিস সি ভাইরাস, খুবই মারাত্মক। ঠিক আছে, এই জন্য হেপাটাইটিস সি ভাইরাসকে কি বলা হয়? মানুষের নীরব ঘাতক বা সাইলেন্ট কিলার বলা হয়। এ তোমাকে সাইলেন্টলি কিল করে দিচ্ছে। মাহমুদুল্লাহ রিয়াদ না, তোমার এটা বাংলাদেশের মাহমুদুল্লাহ রিয়াদ ধরতে পারো তুমি, হেপাটাইটিস সি ভাইরাসকে সাইলেন্টলি তোমাকে কিল করে দিচ্ছে সে। ঠিক আছে, এই তো তুমি টেরও পাও নাই, যখন টের পাইছো শেষ, সব শেষ, তুমি কিল হয়ে গেছো অলরেডি। তাহলে এই জিনিসটা হচ্ছে আশা করি আমরা পারবো।
ঠিক আছে, তাহলে এগুলো হচ্ছে ভাইরাসের ইতিহাসগুলো, ইতিহাস পড়ায় ফেললাম একটু। এখন আসো, এই পর্যন্ত প্রায় 5000 প্রকৃতির হচ্ছে ভাইরাস বর্ণনা করা হয়েছে। এখন ভাইরাসের বর্তমানে পৃথিবীতে ভাইরাসের প্রায় 80টা হচ্ছে তোমার ফ্যামিলি বা গোত্র আছে। তাহলে বর্তমানে ভাইরাসের গোত্রের সংখ্যা কত? তাহলে বর্তমানে ভাইরাসের ফ্যামিলি, ওই যে আমরা শ্রেণীবিন্যাস করছি না, যে কিংডম, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ এবং প্রজাতি। তো গোত্রকে ইংলিশে বলে ফ্যামিলি। তাহলে ভাইরাসের ফ্যামিলি বা গোত্র হচ্ছে বর্তমানে পৃথিবীতে হচ্ছে 80টা গোত্র আছে। সেই 80টা গোত্রের মধ্যে 21টা গোত্র বা ফ্যামিলিতে এমন ভাইরাস আছে যেগুলা মানুষের রোগ সৃষ্টি করে। বাকি গোত্রগুলোর ভাইরাস হচ্ছে মানুষের রোগ সৃষ্টি করে না। তাহলে পুরো পৃথিবীতে এখন পর্যন্ত যতগুলো ভাইরাস আবিষ্কার হয়েছে এদের 80টা গোত্র বা 80টা ফ্যামিলিতে ভাগ করা হয়েছে। এর মধ্যে 21টা গোত্র বা 21টা ফ্যামিলি আমাদের রোগ সৃষ্টি করে, মানুষের রোগ সৃষ্টি করে। বাকি ফ্যামিলির ভাইরাসগুলো মানুষের সরাসরি রোগ সৃষ্টি করে না। এগুলো এমসিকিউর জন্য একটু পড়তে হবে। আচ্ছা, এবার আসো ভাইরাসের আবাসস্থল। ভাইরাসকে কই কই পাওয়া যায়, এগুলো সহজ জিনিস। সহজ জিনিস আমি রিপিট করে আসলে লাভ নাই, সহজ জিনিস। ইতিহাস তারপরে এই জিনিসগুলো তো মুখস্থ, এই জন্য আমরা এখানে এত কনসেপ্ট নাই, একটু দ্রুত যাচ্ছি। ভাইরাসকে তুমি মোটামুটি সব জায়গায় পাবা, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, ছত্রাক, তারপরে যে অ্যাক্টিনোমাইসিটিস, সব ধরনের, ঠিক আছে, সব ধরনের জীবদেহের সজীব কোষে, অর্থাৎ উদ্ভিদ, প্রাণী, ছত্রাক, ব্যাকটেরিয়া, সায়ানোব্যাকটেরিয়া, অ্যাক্টিনোমাইসিটিস, যত জীব আছে সব ধরনের জীবের কোষের ভিতরেই তুমি ভাইরাসকে সক্রিয় অবস্থায় তুমি পাবা। আবার ভাইরাসকে তুমি নিষ্ক্রিয় অবস্থায়, জীবকোষের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় তুমি বাতাস, মাটি, পানি সব জায়গাতে হচ্ছে ভাইরাস পাবা। তার মানে ভাইরাস আসলে জীব এবং জড় সব পরিবেশেই হচ্ছে ভাইরাস অবস্থান করে। ঠিক আছে, পরীক্ষায় দেখছে বিজ্ঞানীরা যে 1 চামচ সমুদ্রের পানিতে তুমি যদি 1 চামচ, মাত্র 1 চামচ পরিমাণ সমুদ্রের পানি নাও, সেখানে 1 মিলিয়ন পরিমাণ হচ্ছে ভাইরাস থাকতে পারে। চিন্তা করতে পারো কি পরিমাণ থাকে। তার মানে বুঝছো, সকল জীবকোষের ভিতরে তুমি ভাইরাসকে সক্রিয় অবস্থায় পাবা, আবার জীবকোষের বাইরে মাটি, পানিতে তুমি ভাইরাসকে জড় অবস্থায় পাবা। তার মানে ভাইরাস আসলে জীবীয় পরিবেশ এবং জড় পরিবেশ সব পরিবেশেই হচ্ছে থাকে। যেমন 1 চামচ সমুদ্রের পানিতে কতটুকু ভাইরাস থাকতে পারে? 1 মিলিয়ন ভাইরাস থাকতে পারে। এগুলো এমসিকিউতে আসে, ঠিক আছে, এই জন্য এগুলো আমরা তুলছি। ইতিহাসগুলো কিন্তু এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। তাহলে ভাইরাসের আবিষ্কারক কাকে বলা হয়? দিমিত্রি ইভানোভস্কিকে হচ্ছে ভাইরাসের আবিষ্কারক বলা হয়। বুঝছো, এগুলো কিন্তু আসবে। তাহলে এবার একটু তোমাদেরকে রিপিট করি, দেখি তোমরা পারো কিনা। বলো, ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করছেন? কমেন্টে জানাও। ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করছেন? ভাইরাসের আবিষ্কারক কে? দিমিত্রি ইভানোভস্কি। প্রথম কোন বিজ্ঞানী টোবাকো মোজাইক রোগের কথা উল্লেখ করছে? অ্যাডলফ মেয়ার। তারপরে হচ্ছে প্রথম কোন বিজ্ঞানী ভাইরাস ঘটিত বসন্ত রোগের কথা উল্লেখ করছে? এডওয়ার্ড জেনার। তারপরে পিত জ্বর বা ইয়েলো ফিভার সৃষ্টিকারী ভাইরাসের আবিষ্কার কে করছে? ওয়াল্টার রিড। মানুষের নীরব ঘাতক কোনটা? হ্যাপাটাইটিস। এগুলো সব এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। এটা কে আবিষ্কার করছে? হার্ভে জে অল্টার। এইচআইভি ভাইরাস কে আবিষ্কার করছে? ওই যে প্রাণ গেল, এইচআইভি হইলে প্রাণ গেল, গেল, তাহলে গেল হচ্ছে আবিষ্কার করছে, মনে থাকবে। এই তো এই জিনিসগুলো। তাহলে আমাকে কমেন্টে জানাও দেখি যে এইগুলো তাহলে কে আবিষ্কার করছে। ওকে, হ্যাঁ, তোমাদের আজকে রাত্রে হচ্ছে পরীক্ষা হবে, টেনশন করার কোনো কারণ নাই। হ্যাঁ, পরীক্ষা হবে তোমাদের। ওকে, তাহলে ভাইরাসের রাসায়নিক প্রকৃতি কে বর্ণনা করছে? আশা করি আমরা বুঝতে পারবো। ওকে, এইচএসসি 25, ঠিক আছে, আমরা ফার্স্ট চ্যাপ্টারের প্লেলিস্টে আমরা হচ্ছে কমপ্লিট করতেছি। এটাও চলে আসবে, সব কিছু এখন রেগুলারলি আমরা চলে আসতেছে। তোমরা এই সপ্তাহ চোখ রাখো, 1টা বা 2টা ক্লাস আপলোড হইলে আমাদের ক্রোমোজোম, ডিএনএ স্ট্রাকচার পর্যন্ত আমরা 2 ক্লাসে শেষ করে দিব। দেন আরেকটা ক্লাস, 1টা বা 2টা ক্লাসে আমরা ট্রান্সক্রিপশন, ট্রান্সলেশন পড়ায় দিব। ঠিক আছে, ইউটিউবে আমরা সরাসরি আপলোড দিব, ডিএমসি স্টেশন ইউটিউব চ্যানেলে। তাহলে কি পারা যাবে? তাহলে শেষ। এবার আসো ভাইরোলজি। আচ্ছা, ভাইরোলজি জিনিসটা কি? এটাও হচ্ছে আবার আরেকটা শাখা, এটাও বায়োলজির একটা শাখা। দেখো, ভাইরোলজি। আচ্ছা, দেখো, গ্রিক ভাষায় লজি শব্দটা আসছে লোজোস থেকে। লজি শব্দটা আসছে লোজোস থেকে। লোজোস শব্দের মানে হচ্ছে আলোচনা। তাহলে গ্রিক ভাষায় লজি আসছে লোজোস থেকে, লোজোস শব্দের মানে হচ্ছে আলোচনা। আর ভাইরো শব্দটা আসছে ভাইরাস থেকে। বুঝতেই পারতেছো? অর্থাৎ যে জীববিজ্ঞানের যে শাখায়
বা বিজ্ঞানের যে শাখায় ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয় ওই শাখাকে তোমার বলা হয় ভাইরোলজি। তাহলে বুঝছো, ভাইরো মানে হচ্ছে ভাইরাস, লজি শব্দটা আসছে লোজস থেকে, লোজস শব্দের মানে আলোচনা। ঠিক আছে, তার মানে বিজ্ঞানের যে শাখায় ভাইরাস সম্বন্ধে আলোচনা করা হয় তাকে ভাইরোলজি বলে। আর এই ভাইরোলজির জনককে ওই যে স্ট্যানলি। কেন? কারণ স্ট্যানলি প্রথম ভাইরাসের ক্রিস্টাল আলাদা করছে, ভাইরাসের দানা আলাদা করে তিনি পৃথিবীর সামনে দেখাইছে, দেখো এই যে এটাই ভাইরাস। বুঝছো? তাহলে স্ট্যানলি প্রথম ভাইরাসের দানা পৃথক করে পুরো পৃথিবীবাসীর সামনে দেখাইছে যে এটাই ভাইরাস। এই জন্য স্ট্যানলিকে হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়। ওকে, তাহলে আমরা এগুলো হচ্ছে পারবো। এবার আসো ভাইরাসের হচ্ছে আয়তন। তো প্রথম কথা হচ্ছে ভাইরাস তো ওই যে অতি আণুবীক্ষণিক, এই কারণে তাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া এদেরকে দেখতে পারবা না। ভাইরাসের যে গড় ব্যাস, ঠিক আছে, ধরো ভাইরাস যদি একটা গোলক চিন্তা করো, ভাইরাসকে তুমি যদি একটা গোলক চিন্তা করো তাহলে সেই গোলকের যে ব্যাসটা, এই যে গোলকের যে ব্যাসটা, এই ব্যাসটা হচ্ছে তোমার 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার পর্যন্ত হতে পারে। তো ভাইরাস সাধারণত হচ্ছে 12 ন্যানোমিটার। ঠিক আছে, তাহলে ভাইরাস সাধারণত হচ্ছে 12 ন্যানোমিটার হতে 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। এর মধ্যে 12 ন্যানোমিটার হচ্ছে পোলিও ভাইরাস। পোলিও ভাইরাস হচ্ছে ভাইরাসের মধ্যে সবচেয়ে ছোট, এগুলো হচ্ছে মাত্র 12 ন্যানোমিটার। আর 300 ন্যানোমিটার হচ্ছে ভাইরাসের মধ্যে বড়, যেমন টোবাকো মোজাইক ভাইরাস, এগুলো প্রায় 300 ন্যানোমিটার পর্যন্ত হয়। আবার গবাদি পশু, গবাদি পশুতে এক ধরনের রোগ সৃষ্টি করে হচ্ছে ফুট অ্যান্ড মাউথ রোগ। আচ্ছা, গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগটা কি? চলো আমরা এটা একটু দেখি। গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগটা কি? চলো এটা আমরা একটু দেখব। দেখো এই যে এটা একটা গবাদি পশু না? দেখো একটা গবাদি পশু, ধরো একটা গরু, দেখো একটা গরুর মুখ বা মুখটা দেখো, দেখো এই যেখানে ক্ষত তৈরি হয়েছে, খেয়াল করছো কি? দেখো দেখো এখানে একটা ক্ষত স্থান তৈরি হয়েছে। অর্থাৎ এই ধরনের রোগে গবাদি পশুর পা এবং মুখে জায়গায় জায়গায় ঘা হয় বা ক্ষত স্থান তৈরি হয় বা ঘা তৈরি হয়, এই রোগটাকেই বলা হয় ফুট অ্যান্ড মাউথ ডিজিজ। বুঝতেই পারতেছো, ফুট মানে হচ্ছে পায়ের পাতা বা পা বুঝাচ্ছে, মাউথ মানে হচ্ছে মুখ। তাহলে দেখো মুখমণ্ডলীয় অঞ্চলে দেখো ঘা হচ্ছে গবাদি পশুর, আর হচ্ছে পায়ের পাতায় হচ্ছে ঘা হচ্ছে, এই জন্য এটাকে ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস বা ফুট অ্যান্ড মাউথ ডিজিজ ভাইরাসও বলা হয়। তাহলে এই যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী যে ভাইরাস, সেই ভাইরাসটা হচ্ছে সাইজে আসলে সবচেয়ে ছোট, 8 থেকে 12 ন্যানোমিটার। ঠিক আছে, আর কিছু কিছু ভাইরাস আছে ভ্যাকসিনিয়া ও ভ্যারিওলা ভাইরাস, এগুলো হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। তাহলে একটু মুখস্থ। তাহলে নর্মাল ভাইরাসের আয়তন কত হবে বা ব্যাস হচ্ছে 8 ন্যানোমিটার থেকে 300 ন্যানোমিটার। এর মধ্যে সাইজে সবচেয়ে ছোট হচ্ছে গবাদি পশুর পা এবং মুখে ক্ষত বা ঘা তৈরিকারী ভাইরাস, ফুট অ্যান্ড মাউথ রোগ সৃষ্টিকারী ভাইরাস, সেটা হচ্ছে মাত্র 8 থেকে 12 ন্যানোমিটার। পোলিও ভাইরাসও অনেক ছোট, 12 ন্যানোমিটার। তারপরে হচ্ছে তোমার টোবাকো মোজাইক ভাইরাস হচ্ছে 300 ন্যানোমিটার। আবার ভ্যাকসিনিয়া এবং ভ্যারিওলা এগুলো ভাইরাস, এগুলো হচ্ছে 280 থেকে 300 ন্যানোমিটার। ভাইয়া ন্যানোমিটার জিনিসটা কি? চল একটু বলি। 1 ন্যানোমিটার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻9 মিটার। অর্থাৎ 1/1 পরে 9টা শূন্য। তাহলে 1 পরে 9টা শূন্য মানে 100 কোটি। ঠিক আছে, 100 কোটি। অর্থাৎ 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। তার মানে বুঝতেছো কত ছোট? 1 মিটার মনে করে এইটুকু, এইটুকু হচ্ছে 1 মিটার। ঠিক আছে, তাহলে এইটুকু যদি 1 মিটার হয়, তাহলে এইটার 100 কোটি ভাগ করো, এইটুকু অংশরে তুমি 100 কোটি ভাগ করো, 100 কোটি ভাগের 1 ভাগ হচ্ছে 1 ন্যানোমিটার। অর্থাৎ 1 ন্যানোমিটার হচ্ছে 10⁻⁻9 মিটার। তাহলে বুঝছো কত ছোট জিনিস। আচ্ছা, এবার আসো ভাইরাসের আকৃতি। ভাইরাস যে কোনো শেপ হইতে পারে, দণ্ডের মতো হইতে পারে, বর্তুলাকার। আচ্ছা, বর্তুলাকার মানে কি এটা একটু তোমাদেরকে বলি। বর্তুলাকার শব্দের মানে হচ্ছে, বর্তুল মানে হচ্ছে ছোট ছোট ফোসকা, বর্তুলাকার। হ্যাঁ, তাহলে বর্তুল শব্দের মানে হচ্ছে ছোট ছোট ফোসকা। বর্তুল শব্দের মানে হচ্ছে ছোট ফোসকা, অর্থাৎ ছোট ছোট ফোসকা। এই যে ছোট ছোট গোল গোল মনে করো ফোসকা, ফোসকার মতো দেখতে হইতে পারে। ব্যাঙাচি আকার। আচ্ছা, ব্যাঙাচি আকার কি? ব্যাঙের লার্ভা দশাকে তোমার বলা হয় ব্যাঙাচি। ব্যাঙ যখন লার্ভা অবস্থায় থাকে, লার্ভা মানে কি? আমরা জানি যে ডিম ফুটে লার্ভা বের হয়, পড়ছি না ছোটবেলায় যে ডিম ফুটে লার্ভা বের হয়, মানে একদম ছোট অবস্থায় বাচ্চা। মানুষের বাচ্চারে কি বলবা? বাচ্চাই তো বলবা, আর কি বলবা? ওইরকম ব্যাঙের বাচ্চা, অর্থাৎ ডিম ফুটে যেটা বের হয়, ব্যাঙের বাচ্চা যদি সহজ কথায় বলি, বা ব্যাঙের লার্ভা দশা, এটাকেই বলা হয় ব্যাঙাচি। তো ব্যাঙাচি দেখতে কিরকম? চলো এটা একটু দেখি আমরা। ব্যাঙাচি দেখতে হচ্ছে যে এরকম,
মাথা অনেক মোটা, ঠিক আছে, মোটা মাথা, কিন্তু এই মোটা মাথার লেজটা অনেক চিকন, অনেকটা এরকম দেখতে ব্যাঙাচি। বুঝতেছো? মানে মাথাটা অনেক মোটা। আমি যদি আরেকটু সুন্দর করে যদি আঁকি, এই ব্যাঙাচি হচ্ছে তোমার এই যে এরকম, মাথাটা অনেক মোটা কিন্তু এটা লেজটা একদম চিকন। এটাই হচ্ছে তোমার আসলে ব্যাঙাচি। একদম পারফেক্ট ছবি হয়েছে। হ্যাঁ, এটাই হচ্ছে তোমার ব্যাঙাচি। তাহলে লেখো পাশে, এটাই হচ্ছে ব্যাঙের লার্ভা দশা, যাকে হচ্ছে ব্যাঙাচি বলে। তাহলে ব্যাঙাচি নিচে লিখতে পারো, এটা হচ্ছে ব্যাঙের লার্ভা দশা। শিখো, বায়োলজিতে অনেক কিছুই তুমি শিখতে পারবা। তাহলে ব্যাঙের লার্ভা দশা, অর্থাৎ বাচ্চা অবস্থায় ব্যাঙরে ব্যাঙাচি বলে। তাহলে ব্যাঙের লার্ভা দশাকে ব্যাঙাচি বলে। দেখো ব্যাঙাচি দেখতে ঠিক এইরকম, মোটা একটা মাথা আর এই যে ছোট্ট একটা লেজ। তাহলে কিছু কিছু ভাইরাস দেখতে এই ব্যাঙের লার্ভার মতো, বুঝছো? তাহলে কিছু কিছু ভাইরাস দেখতে কিসের মতো? ঠিক হচ্ছে এই ব্যাঙের লার্ভার মতো দেখতে। বুঝতে পারছো? বা ব্যাঙাচির মতো দেখতে, অর্থাৎ মাথাটা মোটা আর চিকন একটা লেজ আছে, এরকম ব্যাঙাচি আকার। সূত্র আকার, সূত্র মানে কি? সুতা। এটা তো বুঝতেই পারতেছো, সূত্র শব্দের মানে হচ্ছে তোমার সুতা, সুতার মতো, ঠিক আছে দেখতে। গোলাকার তো বুঝতেই পারতেছো, গোলাকার। ডিম্বাকার, ডিম্বাকার মানে ডিমের মতো, ওভাল শেপ। পাউরুটি আকার, পাউরুটি আকার মানে এটা দেখতে যে পাউরুটির মতো। এই যে পাউরুটি যেরকম দেখতে নেই, যে একটা পাউরুটি এরকম দেখতে না, অনেকটা এরকম পাউরুটির মতো দেখতে। বহুভুজ আকৃতি তো বুঝতেই পারতেছো, বহুভুজ, পঞ্চভুজ, ষড়ভুজের মতো দেখতে, ঠিক আছে। এটা যদি তারপরও তোমরা একটু ফিল করতে চাও, চলো তোমাদেরকে অ্যানিমেটেড স্লাইড দিয়ে আমরা দেখাবো। এই যে আমাদের অ্যানিমেটেড স্লাইড, একটু দেখো। দেখো এই যে দেখো, দেখো এই যে এটা দেখতে ব্যাঙের লার্ভার মতো অনেকটা। দেখো মাথাটা অনেক মোটা আর লেজটা দেখছো একদম চিকন। দেখো ব্যাঙের লার্ভা বা অনেকটা ব্যাঙাচির মতো দেখতে, এটা হচ্ছে ব্যাঙাচির মতো। তারপরে দেখো এটা হচ্ছে গোলাকার। দেখো এগুলো গোলাকার, দেখো ম্যাক্সিমামই গোলাকার। তারপরে দেখো এটা হচ্ছে ওই যে ষড়ভুজ, মানে বহুভুজ আকৃতি, ষড়ভুজ বা তার থেকেও বেশি, বহুভুজ অনেকগুলা, ঠিক আছে। তারপরে দেখো যেগুলো হচ্ছে সুতার মতো, কিছু আছে দণ্ডাকার, দণ্ডের মতো, বুঝতেই পারতেছো, ঠিক আছে। এইগুলাই হচ্ছে তোমার বিভিন্ন আকৃতির হচ্ছে তোমার ভাইরাসগুলা। ক্লিয়ার? নিজের চোখে দেখো, তাহলে বায়োলজি আরো ভালো মতো ফিল করতে পারবা। ক্রিস্টাল ক্লিয়ার? চলো, তাইলে এগুলা আঁকতে আসবে না, এগুলো ছবি আঁকতে আসবে না, এই জন্য আমি আঁকছি না। জাস্ট যেগুলো আঁকছে ওইগুলো খালি একটু আঁকলেই হবে। তাহলে এটা হচ্ছে পাউরুটি আকার, অনেকটা পাউরুটি তো দেখছোই, পাউরুটির মতো, ব্রেড বা পাউরুটির মতো। কি রে ভাই, পাউরুটি আকার, আচ্ছা সমস্যা নেই, ঠিক আছে। তাহলে কি বুঝছো? ওকে, তাহলে আশা করি এই জিনিসগুলো হচ্ছে তোমাদের ক্লিয়ার। এখন আসা হচ্ছে এই যে ভাইরাসের হচ্ছে তোমার প্রকৃতি। তাইলে ভাইরাসের এই জিনিসগুলো হচ্ছে আমরা পড়ে ফেলছি। এখন আসা হচ্ছে ভাইরাসের প্রকৃতি। আচ্ছা, বলছি যে ভাইরাসের প্রকৃতি, যে ভাইরাস আসলে জীব নাকি জড়, ওই যে বলছি এটা নিয়ে একটা বিতর্ক আছে। কিছু কিছু বিজ্ঞানীদের মতে ভাইরাস জীব, কারণ এটা কোষের ভিতরে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আর কিছু কিছু বিজ্ঞানীদের মতে ভাইরাস হচ্ছে জড় পদার্থ, কারণ এটা কোষের বাইরে একদম প্রাণহীন জড় পদার্থের মতো থাকে এবং লবণের দানার মতো এটাকে দানা বা ক্রিস্টালে হচ্ছে ভাগ করা যায়। তো এটা নিয়ে বিতর্ক আছে। তার মানে ভাইরাস আসলে জীব নাকি জ্বর, এটা নিয়ে বিতর্ক আছে। তো পরবর্তীতে হচ্ছে আরেকজন বিজ্ঞানী আসছে, ওই যে লভ যেমন বলছে ভাই ভাইরাস ভাইরাসই, তো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী আসছে, বিজ্ঞানী স্যালে বলছে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক প্রকার বস্তু। মানে উনিও বলছে যে একই কথাই ঘুরে ফিরে বিজ্ঞানীরা বারবার বলতেছে। একজন বলছে ভাইরাস জীবও না জ্বরও না, ভাইরাস ভাইরাসই, এটাই সবচেয়ে বেস্ট টার্ম মনে হয়েছে, ভাইরাস ভাইরাসই। তো পরবর্তীতে আরেকজন বিজ্ঞানী সালে, উনি আইসা বলছে যে ভাইরাস ওই একই জিনিস, এটা জীবও না জড়ও না, এটা হচ্ছে রাসায়নিক অণু এবং জীবকোষ এদের মধ্যবর্তী পর্যায়ের কোনো একটা বস্তু। অর্থাৎ ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের হচ্ছে এক প্রকারের বস্তু। তাহলে পরীক্ষায় আসতে পারে যে এই কথাটা কে বলছে, এমসিকিউতে এগুলো আসে যে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ের এক বস্তু, এটা কে বলছে? বিজ্ঞানী সালে বলছে,
ঠিক আছে, তার মানে এখনো বিতর্ক আছে ভাইরাস জীব নাকি জড়, এগুলো নিয়ে বিতর্ক আছে। আচ্ছা চলো এখন আসো, তাইলে ভাইরাসের যে বৈশিষ্ট্য, তাহলে ভাইরাসের বৈশিষ্ট্যকে এখন আমরা এই জন্য দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে জড় রাসায়নিক বৈশিষ্ট্য, আর একটা হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য। অর্থাৎ ভাইরাসের কিছু বৈশিষ্ট্য জড় পদার্থের মতো আর কিছু বৈশিষ্ট্য হচ্ছে জীবের মতো। ঠিক আছে, তাহলে জড় রাসায়নিক বৈশিষ্ট্য এবং জীবীয় বৈশিষ্ট্য। চলো তাহলে আমরা এখন ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্যগুলো পড়ি, অর্থাৎ কেন ভাইরাস একটা জড় পদার্থ সেটা আগে আমরা দেখি। দেখো প্রথম কথা হচ্ছে ভাইরাস জড় পদার্থ, তার প্রথম পয়েন্টটাই হচ্ছে কারণ ভাইরাস অকোষীয়, ওই যে বলছিলাম, অর্থাৎ এখানে কোনো কোষ ঝিল্লি নাই, কোষ প্রাচীর নাই, সাইটোপ্লাজম নাই, দেখো সাইটোপ্লাজমেও কোনো অঙ্গাণু নাই, কিচ্ছু নাই, এই জন্য ভাইরাস অকোষীয়। তাহলে যেহেতু সে কোষী না, যেহেতু কোষী না, তাহলে তো সে একটা জড় পদার্থ, এটাই বলা হয়েছে, প্লাস অতি আণুবীক্ষণী, এটা একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট হচ্ছে ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নাই। দেখো জীব হইতে গেলে প্রত্যেকটা জীবের নিজস্ব এনজাইম থাকে, যে এনজাইমগুলো তাকে খাবার হজম করতে সাহায্য করে, কিন্তু ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইমই নাই, ফলে ভাইরাস কখনো খাবার গ্রহণ করে না। তাহলে বুঝো একটা জিনিস খাবারই গ্রহণ করতেছে না, তুমি ওরা কেন জীব বলবা? তাহলে এটা একটা জড় বৈশিষ্ট্য, যে ভাইরাসের কোনো বিপাকীয় এনজাইম নাই, ফলে ভাইরাস খাদ্যও গ্রহণ করে না, ভাইরাসের কোনো খাবার হজমও হয় না, কিছুই হয় না, পুষ্টিও নাই ভাইরাসের। তারপরে ভাইরাস জীব কোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজননক্ষম নয়। ওই যে বলছি কোষের বাইরে থাকলে ও একদম প্রাণহীন জড় পদার্থের মতো আচরণ করে, কিচ্ছু করে না, কোষের বাইরে থাকলে একদম কিছুই করে না, ধুলাবালির মতো থাকে তখন। তারপরে এই যে ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাসকে ফিল্টার করা যায় না। দেখো ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাস ফিল্টার যোগ্য নয়, ওই যে বলছি আইভানোভস্কির পরীক্ষাটা সুন্দর করে বুঝাইছি। তারপরে দেখো ভাইরাসকে ক্যালাসিত করা যায়, মানে ক্রিস্টালে পরিণত করা যায়, ওই যে স্ট্যানলি করছে এটা। সেন্ট্রিফিউজ করা যায়, মানে ভাইরাসকে এরকম ঘুরানো যায়। ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়, ভাইরাসকে তলানি ফেলা যায়, ঠিক রাসায়নিক বস্তুর মতো। এই জন্য ভাইরাসের মধ্যে কোনো প্রাণ নাই, রাসায়নিক বস্তুর মতো আচরণ করতেছে। তারপরে জীবকোষের বাইরে ভাইরাসের যে রাসায়নিক কণার মতো হচ্ছে নিষ্ক্রিয়, ভাইরাসের দৈহিক বৃদ্ধি নাই, ভাইরাসের কখনো সাইজ বড় হয় না, ও জন্ম থেকেই সেম সাইজে থাকে। তাহলে একটা জীব হইলে তো আস্তে আস্তে সে বড় হবে, তাই না, বা চেঞ্জ হবে, ওর কিচ্ছু হয় না, ও দৈহিক কোনো বৃদ্ধি নাই, এবং পরিবেশের কোনো উদ্দীপনায়ও সে সাড়া দেয় না, কোনো উদ্দীপনায় সে সাড়া দেয় না। তারপরে ভাইরাস হচ্ছে রাসায়নিকভাবে শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে তৈরি, আর কিচ্ছু নেই ভাইরাসের মধ্যে। ভাইরাস হচ্ছে অ্যাসিড, ক্ষার এবং লবণ প্রতিরোধে সক্ষম, মানে এইগুলোর বিরুদ্ধে ভাইরাসকে ছেড়ে দিলে সে রাসায়নিক পদার্থের মতো বিক্রিয়া করে, এবং অ্যান্টিবায়োটিক হচ্ছে এদের দেহে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে না, বুঝছো? আচ্ছা হোয়াট ইজ অ্যান্টিবায়োটিক? দেখো অ্যান্টি শব্দের মানে হচ্ছে বিপরীত, অ্যান্টি শব্দের মানে হচ্ছে আসলে বিপরীত, বা বায়োটিক শব্দটা আসলে এখানে ব্যাকটেরিয়া থেকে আসছে। অর্থাৎ অ্যান্টিবায়োটিক হচ্ছে এমন একটা ওষুধ যারা ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে ফেলে। তাহলে অ্যান্টি শব্দের মানে বিপরীত, বায়োটিক শব্দের মানে হচ্ছে ব্যাকটেরিয়া, তার মানে এরা ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে ব্যাকটেরিয়াকে হচ্ছে ধ্বংস করে ফেলে, বুঝছো? তার মানে লেখো যে এরা ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে। আচ্ছা এখানে লেখো এই ওষুধগুলো, এটা আসলে ওষুধ এক প্রকার, অ্যান্টিবায়োটিক ওষুধ, ঠিক আছে? তাহলে এই ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে, ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে ব্যাকটেরিয়া ধ্বংস করে। তাহলে বুঝছো অ্যান্টি মানে বিপরীত, বায়োটিক শব্দটা ব্যাকটেরিয়াকে বুঝাচ্ছে, তার মানে মোটামুটি ওষুধগুলো ব্যাকটেরিয়ার বিপরীতে কাজ করে ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। তাহলে যে ওষুধগুলো ব্যাকটেরিয়ারে ধ্বংস করবে ওইগুলা কি ভাইরাসের কিছু করবে? কারণ ভাইরাস তো আর ব্যাকটেরিয়া না, এই জন্য অ্যান্টিবায়োটিক হচ্ছে কোনো প্রতিক্রিয়া সৃষ্টি করে না, সেটা অ্যাসিড, ক্ষার এবং লবণের বিরুদ্ধে কাজ করতেছে। ভাইরাস রাসায়নিকভাবে সেটা শুধুমাত্র প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড দিয়ে গঠিত। তাহলে চলো ইটস ন্যানো রিক্যাপ টাইম, আরেকবার বলি। তাহলে দেখো ভাইরাস হচ্ছে প্রথম কথা অকোষীয়, মানে এখানে কোনো কোষ ঝিল্লি নাই, সাইটোপ্লাজম নাই, সাইটোপ্লাজমেও কোনো অঙ্গাণু নাই, অতি আণুবীক্ষণিক, এদের নিজস্ব কোনো বিপাকীয় এনজাইম নেই, ফলে খাবার গ্রহণ করে না, পুষ্টিও কাজ করে না। ভাইরাস জীবকোষের সাহায্য ছাড়া স্বাধীনভাবে প্রজনন করতে পারে না। ব্যাকটেরিয়া রোধক ফিল্টারে ভাইরাসকে কখনো তুমি ফিল্টারও করতে পারবে না। ভাইরাসকে ক্রিস্টাল বা দানায় পরিণত করা যায়, লবণের দানার মতো সেন্ট্রিফিউজ করা যায়, ব্যাপন করা যায়। মানে ব্যাপন মানে কি? ভাইরাসকে ছড়িয়ে দেওয়া যায়।
একটা ধুলাবালি, ধরো তুমি এক মুঠো বালি নিছো, হাতের মধ্যে এক মুঠো বালি নিয়ে ঢিল মারলে বালি ছড়ায় পড়বে না, এটারই বলা হয় ব্যাপন। ব্যাপন মানে ছড়িয়ে পড়া। আসলে ভাইরাসকেও তুমি এরকম এক মুঠো ধরো ভাইরাসের দানা নিয়ে বালির মতো ছিটে আমার ফালা দিতে পারবে ভাইরাসকে, একদম বালির মতো। ঠিক আছে, এই জন্য ব্যাপন করা যায়, পানির সাথে মিশিয়ে সাসপেনশন তৈরি করা যায়। জীবকোষের বাইরে এটা রাসায়নিক কণার মতো নিষ্ক্রিয়, এটার কোনো দৈহিক বৃদ্ধি নাই। সে যদি একটা জীব হইতো তাহলে আস্তে আস্তে দেহের সাইজ বাড়তো, কিছুই হয় না। এই জন্য ভাইরাস হচ্ছে এগুলো জড় রাসায়নিক বৈশিষ্ট্য। এবার আসো ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য। আর ভাইরাসের তাহলে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে জীবীয় বৈশিষ্ট্য, অর্থাৎ কিছু কিছু ক্ষেত্রে ভাইরাস আসলে জীবের মতো আচরণ করে। তাহলে কখন কখন ভাইরাস জীবের মতো আচরণ করে তাহলে আমরা একটু দেখি। তাহলে জীবীয় বৈশিষ্ট্যের মধ্যে প্রথমেই আসো, যাই হোক দিন শেষে ভাইরাস কিন্তু পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস হচ্ছে সংখ্যা বৃদ্ধি করতে পারে। আচ্ছা, হোয়াট ইজ পোষক কোষ? চলো আমরা এটা একটু দেখি। দেখো পোষক কোষ, ধরো এটা একটা কিউট গোলুমলু মনে করো একটা জীবকোষ। তাহলে এটা যদি একটা কিউট গোলুমলু একটা জীবকোষ হয়, এটা হচ্ছে নিউক্লিয়াস, এই ডট ডটগুলো হচ্ছে মনে করো তোমার সাইটোপ্লাজম। তাইলে এই কিউট গোলুমলু একটা কোষের ভিতরে মনে করো এই যে একটা ভাইরাস ঢুকছে, এটা মনে করো একটা ভাইরাস। ঠিক আছে, যে ব্যাঙাচির মতো দেখতে ভাইরাসটা মনে করো। ঠিক আছে, ব্যাঙাচির মতো দেখতে ভাইরাস। তাহলে এই যে একটা কিউট গোলুমলু কোষের ভিতরে ভাইরাস হচ্ছে আশ্রয় নিছে, তখন যেহেতু তাহলে এই কোষটা ভাইরাসকে আশ্রয় দিছে, এই কোষটাকে তখন বলা হবে হোস্ট। হোস্ট মানে হচ্ছে যে কাউকে আশ্রয় দেয়। এই হোস্টের বাংলাই হচ্ছে পোষক। ধরো তোমার বাসায় মনে করো তোমার বন্ধু আশ্রয় নিছে। কেন আশ্রয় নিছে? তোমার বন্ধু মনে করো সামনে ইয়ার ফাইনাল পরীক্ষা, ঠিক আছে, ইয়ার ফাইনাল পরীক্ষা হয়ে গেছে অনেকের, ইয়ার ফাইনাল বলতেছে হাফ ইয়ারলি পরীক্ষা তোমাদের। ধরো তোমার বন্ধু হাফ ইয়ারলি পরীক্ষায় কৃতিত্বের সাথে সব সাবজেক্টে ফেল করছে। ঠিক আছে, তাহলে এই যে কৃতিত্বের সাথে সে সব সাবজেক্টে ফেল করার কারণে তার বাবা মা সুন্দর করে তাকে আদরের সহিত তাকে বাসা থেকে বের করে দিয়েছে। তো এখন তার যাওয়ার মতো কোনো জায়গা নাই, সে তোমার বাসায় আশ্রয় নিয়েছে। তাহলে তুমি তোমার বন্ধুকে হোস্ট করতেছো, অর্থাৎ তুমি তোমার বন্ধুর হোস্ট বা পোষক, ওকে তুমি আশ্রয় দিছো। তাহলে ঠিক সেমভাবে তাহলে যেই জীবকোষের ভিতরে ভাইরাস আশ্রয় নেয়, তার মানে এই কোষটা ভাইরাসকে আশ্রয় দিছে, এই জন্য এই কোষটাকে বলা হয় আশ্রয়দাতা কোষ বা হোস্ট, বা বাংলায় বলা হয় পোষক। ঠিক আছে, তাহলে পোষক বা হোস্ট হচ্ছে যেই কোষের ভিতরে ভাইরাস আশ্রয় নেয়। তাহলে পোষক কোষের অভ্যন্তরে ভাইরাস সংখ্যা বৃদ্ধি করতে পারে। কোষের ভিতরে ঢুকার পর কিন্তু ভাইরাস জীবের মতো সংখ্যা বৃদ্ধি করতে পারে। তারপরে দেখো নতুন সৃষ্ট ভাইরাসে মাতৃ ভাইরাসের বৈশিষ্ট্য বজায় থাকে, অর্থাৎ একটি ভাইরাস হুবহু তার অনুরূপ বৈশিষ্ট্য সম্পন্ন আরেকটা ভাইরাসের জন্ম দিতে পারে। তাহলে সে জন্ম দিতে পারতেছে আরেকটা ভাইরাসের, তাহলে অবশ্যই সে জীব। আবার ভাইরাসের দেহে জেনেটিক বস্তু হিসেবে ডিএনএ অথবা হচ্ছে আরএনএ থাকে। তাহলে জেনেটিক বস্তু হিসেবে হচ্ছে ভাইরাসের দেহে কি থাকে? ডিএনএ অথবা হচ্ছে তোমার আরএনএ থাকে, সাথে হচ্ছে প্রোটিন তো থাকেই। তাহলে ডিএনএ বা আরএনএ আছে এবং সাথে হচ্ছে প্রোটিন আছে। ভাইরাস ওই যে বাধ্যতামূলক পরজীবী, যে সে জীবকোষের ভিতরে ঢুকলে সে কিন্তু ঠিকই সংখ্যা বৃদ্ধি করতেছে। ভাইরাসের যে ডিএনএটা, সেই ডিএনএর কিন্তু মিউটেশন হয় এবং এর মাধ্যমে ভাইরাসে হচ্ছে নতুন ভ্যারিয়েশন তৈরি করতে পারে প্রাণীর মতো। আচ্ছা, মিউটেশন জিনিসটা কি? চলো এটা একটু বলি। মিউটেশনের বাংলা হচ্ছে, তাহলে ভাইরাসের কিন্তু আবার মিউটেশন হয় জীবের মতো। আমাদের ডিএনএতে যেমন মিউটেশন হয়, ঠিক সেমভাবে ভাইরাসের ডিএনএতে হচ্ছে মিউটেশন বা পরিব্যক্তি হয়। আচ্ছা, হোয়াট ইজ মিউটেশন বা পরিব্যক্তি, এটা একটু তোমাদের বলি। ধরো ভাইরাস হচ্ছে মনে করো তোমার দ্বিসূত্রক, মানে ধরো একটা ডিএনএ এরকম দ্বিসূত্রক ডিএনএ। তাহলে দ্বিসূত্রক বা ডিএনএতে যে দুইটা সুতা থাকে, প্রত্যেকটা সুতায় নাইট্রোজেন ঘটিত ক্ষারক থাকে। ধরো এই সুতার এখানে অ্যাডেনিন আছে, তার নিচেরটা মনে করো গুয়ানিন আছে, তার নিচেরটা মনে করো আরেকটা গুয়ানিন আছে, তার নিচেরটা মনে করো সাইটোসিন আছে। তাহলে এই যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, প্রথমে মনে করে অ্যাডেনিন, তারপরে গুয়ানিন, তারপরে আরেকটা গুয়ানিন, তারপরে ধরো আরেকটা সাইটোসিন। তাহলে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, ধরো অ্যাডেনিন, গুয়ানিন, সাইটোসিন, তারপরে ধরো আরেকটা থায়ামিন আছে। ঠিক আছে, তাহলে এই যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, এই সিরিয়ালের যদি কোনো চেঞ্জ হয়, সেটাকেই তোমার বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। ধরো এইখানে যে সিরিয়ালটা, এই সিরিয়ালে মনে করো এখন কোনো কারণে এই গুয়ানিনটা চেঞ্জ হয়ে গেছে, এই গুয়ানিন চেঞ্জ হয়ে মনে করো এটা থায়ামিন হয়ে গেছে।
তাহলে এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালে যে পরিবর্তন হইল, এই পরিবর্তনকেই তোমার বলা হয় মিউটেশন। তাহলে মিউটেশন মানে হচ্ছে, তাহলে লেখো ডিএনএর নাইট্রোজেন ঘটিত, তাহলে ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়াল এর যে কোনো পরিবর্তন। তাহলে দেখো ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের যে কোনো পরিবর্তন, অর্থাৎ দেখো এখানে সিরিয়ালটা ছিল অ্যাডেনিন, তারপরে গুয়ানিন, তারপরে আরেকটা গুয়ানিন, তারপরে সাইটোসিন, তারপরে থায়ামিন। দেখো এখানে হয়ে গেছে অ্যাডেনিন গুয়ানিন, তারপরে গুয়ানিনের বদলে থায়ামিন হয়ে গেছে। তাহলে এই যে সিরিয়ালে যে একটা পরিবর্তন হইলো, এই যে কোনো পরিবর্তনটাই বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। তাহলে বুঝছো, তাহলে ইটস ন্যানো রিক্যাপ টাইম। তাহলে ডিএনএর নাইট্রোজেন ঘটিত ক্ষারকের সিরিয়ালের যে কোনো পরিবর্তনকে তোমার বলা হয় মিউটেশন বা পরিব্যক্তি। এটা আমাদের দেহেও হয় ডিএনএর মিউটেশন, ভাইরাসের ক্ষেত্রেও হচ্ছে। এই জন্য ভাইরাসের একটা জীবের বৈশিষ্ট্য, এটা মানুষের মতো আরও ডিএনএর মিউটেশন হয়। আর এই ডিএনএর মিউটেশনের কারণে ডিএনএ চেঞ্জ হয়ে পরবর্তীতে নতুন প্রকৃতির ভাইরাস হয়। দেখো আগের ভাইরাসের জীবের সকল তথ্য, একটা জীবের সকল তথ্য কিসের মধ্যে লুকিয়ে আছে? তার ডিএনএর মধ্যে লুকিয়ে আছে। ধরো আগের যে ভাইরাসটা ছিল তার ডিএনএর সিরিয়ালটা ছিল এরকম, অ্যাডেনিন গুয়ানিন, গুয়ানিন সাইটোসিন থায়ামিন। তাহলে আগের ভাইরাসটার ডিএনএর মনে করো সিরিয়াল ছিল এরকম। তাহলে আগের ভাইরাসের এই ডিএনএটার এক ধরনের তথ্য ছিল। এখন সেইখানে যদি মিউটেশনের কারণে কোনো চেঞ্জ হয়ে যায়, এই ভাইরাসটা কিন্তু এখন একটু অন্যরকম ভাইরাস হয়ে গেছে। কারণ আমাদের সকল তথ্য আসলে ডিএনএর এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, এই সিরিয়ালের মধ্যে লুকায় আছে। এই সিরিয়ালের যদি একটু চেঞ্জ হয়ে যায়, সব কিছু চেঞ্জ হয়ে যাবে। যেমন তোমার পাসওয়ার্ডের মতো, ধরো তোমার পাসওয়ার্ড হচ্ছে 1 2 3 4, তোমার বন্ধুর পাসওয়ার্ড হচ্ছে 1 2 5 4। বলো এই দুইটা কি সেম? দুইটা সেম না। তাইলে দেখছো এই পাসওয়ার্ড দিয়ে কিন্তু আসলে একটা তথ্য, এটা দিয়ে তোমার মোবাইল ফোন খুলে, এটা দিয়ে মনে করো তোমার বন্ধুর মোবাইল ফোন খুলে যায়। তাহলে এইরকম আর কি। তাহলে এই যে ডিএনএতে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়ালটা, এই সিরিয়ালটা আসলে আমাদের মনে করো ফোনের পাসওয়ার্ডের মতো। এইগুলোর মধ্যে অনেক তথ্য লুকায় আছে। আমাদের জীবের সকল তথ্য আসলে এই সিরিয়ালের মধ্যে লুকায় আছে। এখন এই সিরিয়ালে যদি মিউটেশনের কারণে কোনো পরিবর্তন হয়, তাহলে তথ্য পরিবর্তন হয়ে গেছে, তো তুমি আর আগের মতো থাকবে না, তোমার মধ্যে চেঞ্জ আসবে। এটাই বলছে, অর্থাৎ তখন নতুন প্রজাতির ভাইরাস তৈরি হবে। এই জন্যই বলছে যে ভাইরাসে মিউটেশন হয়, এবং মিউটেশনের কারণে হচ্ছে তখন নতুন ভ্যারিয়েশন বা নতুন প্রকৃতির হচ্ছে ভাইরাস তৈরি হয়। তারপরে ভাইরাসের অভিযোজন ক্ষমতা রয়েছে। অভিযোজন মানে হচ্ছে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার ক্ষমতা। তারপরে এদের জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। ওই যে জিনগত পুনর্বিন্যাস কি দেখো। আচ্ছা, অভিযোজন কি এটা একটু বলে দিই। অভিযোজন, অভিযোজন মানে হচ্ছে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়া। লেখো, অভিযোজন শব্দের মানে হইল যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়া। তাহলে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়া। তাহলে যে কোনো পরিবেশে খাপ খাইয়ে নেওয়ার যে ক্ষমতা, সেই ক্ষমতাটাকে তোমার বলা হয় অভিযোজন। অর্থাৎ ধরো আমি এখন সৌদি আরবের মনে করো গরমের মধ্যে আমি টিকতে পারবো, কয়েক মাস পরে মনে করো আমি রাশিয়ার সাইবেরিয়াতে চলে গেলাম, ভয়ঙ্কর ঠান্ডা, তাও আমি টিকে আছি। কয়েকদিন পরে মনে করো আমি একটা দ্বীপের মধ্যে বসবাস শুরু করলাম, তাও টিকে আছে। তাহলে এই যে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি, একবার মরুভূমির মধ্যে থাকতেছি, একবার বরফের মধ্যে থাকতেছি, এই যে বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিচ্ছি, এটাই হচ্ছে অভিযোজন। তো এটা একটা জীবের বৈশিষ্ট্য। ভাইরাসও এরকম বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নেয়। সে মরুভূমিতেও থাকতে পারে, একই ভাইরাসটা তুমি সাইবেরিয়াতে নিয়ে গেলেও সে থাকতে পারবে। তাহলে সেও জীবের মতো বিভিন্ন পরিবেশে খাপ খাইয়ে নিচ্ছে। ঠিক আছে, এই জন্য ভাইরাসেরও কি আছে? অভিযোজন ক্ষমতা আছে। তাহলে তো অনেক কিছুই বুঝলাম। আর ভাইরাসে হচ্ছে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। জিনগত পুনর্বিন্যাস কি দেখো, এই যে আমরা জানি ডিএনএর একটা ছোট্ট অংশ, এটাই হচ্ছে আসলে জিন। তাহলে এই যে ডিএনএর যে একটা ছোট্ট অংশ, এই ছোট্ট অংশটাই হচ্ছে আসলে কি? জিন। ডিএনএর একটা ছোট্ট অংশ যেটা আসলে একটা বৈশিষ্ট্যকে নিয়ন্ত্রণ করে, তাকেই জিন বলে। তাহলে এই যে ডিএনএর যে একটা ছোট্ট অংশ যেটা একটা জিন, তার মানে জিনের মধ্যেই কিন্তু আসলে এই সিরিয়ালটা আছে।
তাহলে তুমি নিজেই বুঝতেছো এই সিরিয়ালের কোনো পরিবর্তন হইলে জিনের পরিবর্তন হচ্ছে, এটাই বলছে যে জিনগত পুনর্বিন্যাস ঘটতে দেখা যায়। যেমন নোভেল করোনা ভাইরাসের এই যে জিনোমে এই জিনগত পুনর্বিন্যাস বা ডিলিশন ঘটতে দেখা যাচ্ছে, ফলের সংক্রমণ ক্ষমতা হ্রাস হয়ে নতুন নতুন ভ্যারিয়েশন বা নতুন নতুন প্রজাতির করোনা ভাইরাস তৈরি হয়েছে। তুমি খেয়াল করে দেখো, যখন করোনা ভাইরাস আসছিল 2 দিন পর পর টিভিতে শুনতা করোনা ভাইরাসের একটা নতুন ভ্যারিয়েন্ট আবিষ্কার হয়েছে, ডেল্টা ভ্যারিয়েন্ট, ল্যামডা ভ্যারিয়েন্ট, আলফা ভ্যারিয়েন্ট, শুনতা না? মনে করে দেখো আজকে থেকে 2-3 বছর আগের কথা, করোনার সময়ের কথাগুলো একটু চিন্তা করো। করোনার টাইমে আমরা কিন্তু এই জিনিসগুলো বারবার শুনতাম যে নতুন টাইপের আসছে, নতুন ভ্যারিয়েশন, নতুন ভ্যারিয়েন্ট হাবিজাবি হাবিজাবি আসছে। এগুলা কেমনে আসছে বুঝছো? এগুলো আসছে এই যে এইভাবে, যে করোনা ভাইরাসের যে ধরো জিন, ওদের জিনের মধ্যে হচ্ছে তোমার কি হয়েছে, এই যে নাইট্রোজেন ঘটিত ক্ষারকের যে সিরিয়াল, সেই সিরিয়ালে বারবার চেঞ্জ হয়েছে। বারবার চেঞ্জ হওয়ার কারণে আগের করোনা ভাইরাস আর এখনকার করোনা ভাইরাসের মধ্যে পার্থক্য হয়ে গেছে। এই জন্য দেখবে যে 2 দিন পর পর নতুন ভ্যারিয়েন্ট আসতো। এই জন্য আমরা অনেক প্রেশারে পড়ছিলাম, কারণ ভ্যাকসিন আবিষ্কার করাটা অনেক চ্যালেঞ্জিং হয়ে গেছে। কারণ যেই জিনিসটা 2 দিন পর পর নিজেকে চেঞ্জ করে ফেলে, তুমি কোনটার ভ্যাকসিন তৈরি করবা? তুমি ভ্যাকসিন তৈরি করতে করতে দেখবা যে সে আরো 10 বার চেঞ্জ হয়ে গেছে, বুঝছো? এই জন্য করোনা ভাইরাসের ভ্যাকসিন তৈরি করাটা বেশ চ্যালেঞ্জিং ব্যাপার ছিল, যদিও সেটা করা হয়েছে, কিন্তু এটা খুব চ্যালেঞ্জিং ছিল। কিন্তু যদি করোনা ভাইরাস এরকম কাজ না করতো, ওর যদি জেনেটিক ভ্যারিয়েশন না হইতো, তাহলে আমাদের জন্য ভ্যাকসিন তৈরি করা অনেক সহজ হইতো। কেন সহজ হইতো? কারণ সে তার তথ্য, সকল তথ্য হচ্ছে এই যে ডিএনএ বা জিনের এই সিরিয়ালের মধ্যে লুকিয়ে আছে। এটা যদি কোনোদিন চেঞ্জ না হইতো, আমরা সহজেই তার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করলেই সে শেষ হয়ে যেত। তো প্রবলেম হচ্ছে এটা 2 দিন পর পর এই ব্যাটা হয়েছে চেঞ্জ হয়ে যায় 2 দিন পর পর। তাহলে যেই ব্যাটা 2 দিন পর পর চেঞ্জ হয়ে যায়, তুমি কেমনে তার বিরুদ্ধে ভ্যাকসিন তৈরি করবা? যদিও করা হয়েছে, কারণ পরবর্তীতে মোটামুটি মেজর কয়েকটা ভ্যারিয়েন্টকে টার্গেট করা হয়েছে, যেই ভ্যারিয়েন্টগুলো আসলে সবচেয়ে বেশি দ্রুত ছড়াচ্ছে এবং এইগুলোই সবচেয়ে বেশি প্রাণঘাতী। পরে এইগুলোকে টার্গেট করে প্রত্যেকটা ভ্যারিয়েন্টের এগেনস্টে একটা করে ভ্যাকসিন তৈরি করে একসাথে মিক্সড করে ভ্যাকসিন তৈরি করা হয়েছে। এই জন্য এটা অনেক জটিল একটা পদ্ধতি ছিল, যাই হোক, কিন্তু করতে পারা গেছে আর কি। তো এটাই হচ্ছে কাহিনী। তাহলে বুঝছো এই জিনিসগুলো, তাহলে এগুলো সব জীবের বৈশিষ্ট্যের মতো। এই জন্য ভাইরাস হচ্ছে আসলে কি জীবের মতো আর কি। তাহলে কি বুঝছো? তাহলে এইগুলাই হচ্ছে আমাদের জীবীয় বৈশিষ্ট্য। তাহলে কি ক্লিয়ার? বলো, ক্রিস্টাল ক্লিয়ার? কঠিন লাগছে? ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে না? তাহলে আজকে আমরা এইটুকু পর্যন্তই হচ্ছে পড়বো। চলো এখন তোমাদেরকে আমরা একটু হচ্ছে আমরা তোমাদেরকে আমরা এখন একটু তাহলে অ্যানিমেটেড স্লাইড দিয়ে পড়াইলাম, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করাই দিলাম, মেইন বই তোমাদেরকে পড়ানোটা শুধু একটু বাকি। তাহলে চলো আমরা একটু মেইন বইটা একটু হালকা পাতলা তোমাদেরকে দেখাই। দেখো তো মেইন বই আমি সব পড়ায় দিছি। এই যে আমার স্লাইডের যে লেখাগুলো অ্যাকচুয়ালি এটাই মেইন বই লেখাই ছিল। দেখো তো তোমাদেরকে এগুলো পড়ানো হয়েছে কিনা আমার সাথে সাথে এখন একটু দেখো। আর মেইন বইটা দাগায় নাও, এখানে যা যা দাগানো আছে দাগায় ফেলো। দেখো যেই দাগানো লাইন আছে লাইনগুলো দাগায় ফেলো। আসো, দেখো এই যে এই লাইনটা দাগানো, এই লাইনটা দাগানো, এগুলা দাগাও, ঠিক আছে? দেখো এখানে এই যে দাগানো, ভাইরাস আসলে কি দিয়ে তৈরি? নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে তৈরি। দেখো তো সব পড়াইছি না? তারপরে দেখো এই যে ভাইরাস হচ্ছে অতি আণুবীক্ষণিক, দেখো তো আলট্রা মাইক্রোস্কোপিক, দেখো তো সব পড়াইছি না? দেখো তো ভাইরাসের এই যে কিওয়ার্ড মনে আছে? 4টা কিওয়ার্ড দিয়ে পড়াইছিলাম, নিউক্লিক অ্যাসিড এবং প্রোটিন দিয়ে গঠিত, অকোষীয়, অতি আণুবীক্ষণিক, বাধ্যতামূলক পরজীবী বস্তু, যেটা জীবদেহের অভ্যন্তরে যে সক্রিয় হয়ে রোগ সৃষ্টি করে, তো জীবদেহের বাইরে নিষ্ক্রিয় অবস্থায় থাকে। তারপরে দেখো এই যে ভাইরাস হচ্ছে অকোষীয়। কেন ভাইরাস অকোষীয়? দেখো বলছিলাম যে ভাইরাস হচ্ছে তোমার ওই যে কোষ ঝিল্লি নাই, সাইটোপ্লাজম নাই, তারপরে দেখো কোষীয় অঙ্গাণুগুলা, মাইটোকন্ড্রিয়া, রাইবোজোম, এগুলো কিছুই নাই, এই জন্য ভাইরাস অকোষীয়। তারপর দেখো আবিষ্কার, দেখো তো সব পড়াইছি না? আবিষ্কারটাই কিন্তু স্লাইডে লেখা ছিল। এই যে দেখো পুরা জিনিসটা সুন্দর করে তোমাদেরকে পড়াইছি। আমরা তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, তুমি এটা দাগাও নিতে পারবা, সমস্যা নাই, বাট আমি দেখাচ্ছি যে আমরা সবকিছু পড়াইছি। তারপর দেখো এই যে ভাইরাসের প্রায় 80টা গোত্র বর্ণনা করা হয়েছে, 80টা ফ্যামিলি, এর মধ্যে দেখো 21টা ফ্যামিলি বা 21টা গোত্রের ভাইরাস মানুষের মধ্যে রোগ সৃষ্টি করে। দেখো সব পড়ানো হয়েছে। ওই যে ফুটবল ক্লাব বাইডেন, ঠিক আছে, আর পিরি ভাইরাসের রাসায়নিক প্রকৃতি হচ্ছে বর্ণনা করছে, মনে আছে? পড়াইলাম না সুন্দর করে? তারপরে দেখো এই যে স্ট্যানলিকে হচ্ছে ভাইরোলজির জনক বলা হয়, দেখো দাগানো লাইনগুলা। ভাইরাসের আয়তন দেখো সব পড়াইছি আমরা, আকৃতি পড়াইছি।
আচ্ছা, এখান থেকে একটু কিছু জিনিস বলে দিই। দেখো, এটা তো তোমরা জানোই 1 মিটার মানে কি 1000 মিলিমিটার। এগুলো 9-10 এর হিসাব, ছোটবেলার ম্যাথে হিসাব পড়ছো। 1 মিটার মানে 1000 মিলিমিটার। 1 মিলিমিটার মানে কি 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, 1 মিলিমিটার মানে হচ্ছে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ, অথবা 1 মিলিমিটার হচ্ছে 1000 মাইক্রোমিটার। এগুলো একটু মনে রাখবা, মাইক্রোমিটার। তাহলে 1 মিটার হচ্ছে 1000 মিলিমিটার, আবার 1 মিলিমিটার হচ্ছে তোমার 1 মিটারের তাহলে উল্টা 1000 ভাগের 1 ভাগ, অথবা 1000 মাইক্রোমিটার। আবার আসো, 1 মাইক্রোমিটার এটা ইজ ইকুয়াল টু হচ্ছে 10⁻⁻6 মিটার। অর্থাৎ 1 মিটারকে 10 লক্ষ ভাগ করলে সেই 10 লক্ষ ভাগের 1 ভাগকে তোমার বলা হয় 1 মাইক্রোমিটার। আবার উল্টাভাবে বলা যায় 1 মাইক্রোমিটার এটা হচ্ছে 1000 ন্যানোমিটার। আবার ন্যানোমিটার তো পড়াইছি, 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ। ঠিক আছে, এগুলো পড়াইছি না আমরা। তারপরে 1 মাইক্রোমিটার, দেখো এটা একটু বুঝো। 1 মাইক্রোমিটার এটাকে সংক্ষেপে 1 মাইক্রনও বলে। সংক্ষেপে কি বলে? 1 মাইক্রনও বলে। তাহলে বুঝছো, মাইক্রোমিটারকে সংক্ষেপে মাইক্রনও বলে। তাহলে 1 মাইক্রোমিটার মানে 1 মাইক্রন। এই মাইক্রনকে শুধু এই যে এই মিউ দিয়ে প্রকাশ করা হয়, 1 মাইক্রন। তাহলে বুঝছো, তাহলে এগুলো সবই কিন্তু আমরা সুন্দর করে তোমাদেরকে পড়াইছি। তাহলে 1 মিটার মানে 1000 মিলিমিটার, 1 মিলিমিটার মানে 1 মিটারের 1000 ভাগের 1 ভাগ, অথবা 1000 মাইক্রোমিটার বা 1000 মাইক্রন। 1 মাইক্রোমিটার মানে 1 মাইক্রন। তাহলে 1 মাইক্রোমিটার হচ্ছে আবার 1 মিটারের 10 লক্ষ ভাগের 1 ভাগ, অথবা 1000 ন্যানোমিটার। তারপরে 1 ন্যানোমিটার হচ্ছে তোমার 1 মিটারের 100 কোটি ভাগের 1 ভাগ, পড়াইছি। ঠিক আছে, তাহলে কি বোঝা গেছে? তাহলে এই জিনিসগুলো কি পারবা? তাহলে সব কিছু কিন্তু আমাদের ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এই জিনিসগুলো হচ্ছে আমরা পারবো। আবার 1 ন্যানোমিটার হচ্ছে তোমার 1 মিলি মাইক্রন। 1 ন্যানোমিটার সমান কত? 1 মিলি মাইক্রন। 1 মিলি মাইক্রন। আচ্ছা, এটা একটু বলি, বায়োলজিতে, বায়োলজি না আসলে অঙ্কে, ঠিক আছে, মিলি শব্দের মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, মিলি শব্দের মানে 1000 ভাগের 1 ভাগ। দেখো, 1 মাইক্রোমিটার যদি 1000 ন্যানোমিটার হয় তাহলে উল্টা হবে, চিন্তা করো। অর্থাৎ 1000 ন্যানোমিটার মিলে তাহলে 1 মাইক্রোমিটার। তাহলে বলো শুধু 1 ন্যানোমিটার মানে কত? তাহলে 1000 ভাগের 1 ভাগ। কারণ 1000 ন্যানোমিটার মিলে যদি 1 মাইক্রোমিটার হয় তাহলে 1 ন্যানোমিটার হচ্ছে 1 মাইক্রোমিটারের উল্টা 1000 ভাগের 1 ভাগ। আর মিলি শব্দের মানে 1000 ভাগের 1 ভাগ, এই জন্য 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিলি মাইক্রন। কথাটা কি বুঝছো? 1 মাইক্রন হচ্ছে 1000 ন্যানোমিটার। তার মানে উল্টা হবে, চিন্তা করো। 1000 ন্যানোমিটার মানে 1 মাইক্রন। তাহলে 1 ন্যানোমিটার হচ্ছে 1 মাইক্রনের 1000 ভাগের 1 ভাগ। তাহলে মিলি শব্দের মানে হচ্ছে 1000 ভাগের 1 ভাগ, এই জন্য 1 ন্যানোমিটার হচ্ছে 1 মিলি মাইক্রন। ঠিক আছে, মিলি শব্দের মানে 1000 ভাগের 1 ভাগ। তাহলে এই মিলি শব্দের মানে 1000 ভাগের 1 ভাগ মানে 10⁻³ 10⁻³ মানে 1/1000। তুমি অঙ্ক করে দেখো, এটা 1/1000 আসে। কিভাবে আসে? এটা তো অঙ্ক পারো নাকি? 10⁻³ মানে কি? 1/10³ জানো তো নাকি? ছোটবেলায় এইটুকু তো পড়ছো, এইটুকু তো আমি আশা করতে পারি যে তোমরা পড়ালেখা করছো। 10⁻³ মানে 1/10³ আর 10³ মানে কি? 1000, অর্থাৎ 1/1000, 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে পারা যাবে। এই জন্য 1 ন্যানোমিটার হচ্ছে 1 মাইক্রনের 1000 ভাগের 1 ভাগ মানে 1 মিলি মাইক্রন। মিলি মানে 1000 ভাগের 1 ভাগ। ঠিক আছে, তাহলে এগুলো আমরা পড়ায় দিলাম। দেখো, বাকি সব কিছু কিন্তু আমরা পড়াইছি। দেখো, এই যে আকৃতি, ব্যাঙাচি আকৃতি, বর্তুলাকার মানে ছোট ছোট ফোসকা, বর্তুল, এই যে পাউরুটি আকার, পোলিও হচ্ছে গোলাকার, এগুলো আমরা পড়বো, পরের ক্লাসে পড়বো। ডিম্বাকার, এই আকারগুলো আমরা দেখাইছি। ভাইরাসের প্রকৃতি, ওই যে লভ বলছে ভাইরাস ভাইরাসি, সালে বলছে ভাইরাস রাসায়নিক অণু এবং সজীব কোষের মধ্যবর্তী পর্যায়ে এক প্রকারের বস্তু। তারপরে দেখো, ভাইরাসের জড় রাসায়নিক বৈশিষ্ট্য আমরা সবগুলা পড়াইছি সুন্দর করে। ভাইরাসের জীবীয় বৈশিষ্ট্য দেখো সবগুলা হচ্ছে আমরা তোমাদেরকে সুন্দর করে হচ্ছে পড়াইছি। এই জন্য ভাইরাস আসলে জীব না, জড়ও না। ভাইরাস আসলে জীব এবং জ্বরের সেতু বন্ধন, জীব এবং জ্বরের মাঝামাঝি, অর্থাৎ জীব ও জ্বরের সেতু বন্ধন। শেষ। তাহলে আমরা পরের ক্লাসে ভাইরাসের গঠন থেকে পড়বো। তাহলে কি ক্রিস্টাল ক্লিয়ার? বলো, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে গেছে, মেইন বই পড়া হয়ে গেছে, ক্লাসের নোট হয়ে গেছে, লিখে লিখে পড়াইছি, ছবি আঁকছি, আর হচ্ছে দেখো অ্যানিমেটেড স্লাইড ইউজ করছি। 6টা জিনিস দেখো আজকে ক্লাসে ছিল। এইভাবেই আমরা সুন্দর করে তোমাদেরকে বায়োলজির একদম রাজা বানায় দিব, কোনো দিক থেকে হচ্ছে আমরা কমতি রাখবো না। ঠিক আছে, তাহলে তোমরা সব কিছু সম্পর্কে বুঝতে পারবো যে মেইন বইয়ের কোন লাইনগুলো পড়তে হবে, নোট হয়ে যাবে, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হচ্ছে, অ্যানিমেটেড স্লাইড যখন যেটা দরকার, যে গবাদি পশুর ফুট অ্যান্ড মাউথ দেখো দেখাইলাম, টোবাকো মোজাইক ভাইরাস দেখো ছোপ ছোপ দাগ পড়ে, নিজের চোখে দেখাইলাম, আসল ছবি দেখাইলাম যে এই যে দেখো ছোপ ছোপ দাগ পড়ে। তাহলে এগুলো তোমার আরও
অ্যানিমেটেড স্লাইড দেখার পর তোমার মনে করো আরো ক্রিস্টাল ক্লিয়ার হলো, নিজের চোখেও দেখলা। কিছু জিনিস বায়োলজির চোখেও দেখেও শিখতে হবে, যে ছোপ ছোপ দাগ পড়ে, এটা আঁকতে আসবে না পরীক্ষায় কখনো, কিন্তু দেখলা নিজের চোখেও, আচ্ছা হ্যাঁ ভাইয়া তো দেখাইছিল তামাক পাতা, ওর মধ্যে বাদামি কালারের ছোট 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 দাগ পড়ছে, এটাই হচ্ছে টোবাকো মোজাইক রোগ, ঠিক আছে, এটা ভাইরাস দিয়ে হয়। তো এই জিনিসগুলো একটু দেখলা, তাহলে একদম ক্লিয়ার হয়ে গেল না? ঠিক আছে, তাহলে ভালো থাকো সবাই, সুস্থ থাকো। আর এটা আমাদের হচ্ছে পেইড ব্যাচের ক্লাস, একটা ক্লাসে আমরা ওপেন করছি, পরের ক্লাসগুলো তো আমরা আমাদের আবার অ্যাজ ইউজুয়াল প্রাইভেট গ্রুপেই হচ্ছে নিব। যারা ভর্তি হইতে চাও, যদি ক্লাসগুলো খুবই ভালো লাগে, তারা অবশ্যই যেটা করবা, কষ্ট করে কি করতে হবে, কষ্ট করে হচ্ছে তারা যে কাজটা করবা, তারা আমাদের এই গ্র্যাভিটি মেডিটেশন এই ফেসবুক পেজে একটা মেসেজ দিয়ে বিস্তারিত জানতে পারো, যদি কোনো কিছু জানার থাকে বিস্তারিত জানতে পারো, জেনে তোমরা এনরোল করে ফেলতে পারবা, ঠিক আছে। আমরা একাডেমিক টু অ্যাডমিশন সাইকেলে 3টা চ্যাপ্টার পড়াবো, এর মধ্যে 2টা চ্যাপ্টার পড়ানো শেষ, কোষ বিভাজন কোষ রসায়ন শেষ। তুমি এখন ভর্তি হলে আর্কাইভ ক্লাস করতে পারবা, মানে এই মাত্র কিছুদিন আগেই শেষ হয়েছে, লাইভ ক্লাস ধরো 2-3 দিন আগে শেষ হয়েছে, ওই ক্লাসগুলো তুমি এখন আর্কাইভ করতে পারবা, আর এই যে অনুজীব চ্যাপ্টারটা লাইভে করতে পারবা, ঠিক আছে। আর আজকে রাত 10টায় তোমাদের কিন্তু কোষ বিভাজনের উপর পরীক্ষা আছে, বলছিলাম চ্যাপ্টার এন্ডিং এক্সাম, ঠিক রাত 10টায় আজকে পরীক্ষা হবে কিন্তু, ঠিক আছে। তো ভালো মতো কোষ বিভাজনটা হচ্ছে পড়তে থাকো, ইনশাল্লাহ দেখা হবে রাত 10টায়, মানে পরীক্ষায় দেখা হবে, তোমরা পরীক্ষা দিও, ঠিক আছে। আল্লাহ হাফেজ তাহলে, আসসালামু আলাইকুম। আশা করি অনেক ভালো লাগছে। ক্লাসে রিভিউ দিও আমাদের ডিএমসি স্টেশন ফেসবুক গ্রুপে, ঠিক আছে। আসসালামু আলাইকুম।